আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকে আমরা আমাদের মেডিকেল স্পেশাল পদার্থবিজ্ঞান ক্লাস লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো আজকে বেসিক্যালি আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছো যে আজকে আমরা কিন্তু ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ভেক্টর এমন ভাবে পড়ার চেষ্টা করব, তোমরা যারা আগে পড়ো নাই কোনো সমস্যা নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভেক্টর যেভাবে পড়া দরকার আমরা সেভাবেই পড়বো। আমরা বিগত বছরের প্রশ্ন ব্যাংক সবকিছু অ্যানালাইসিস করে আজকের ক্লাসটা কিন্তু সাজিয়েছি। তো যারা আজকের ক্লাসটা একটু ভালো মতো করবা, আমি আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 থেকে 3টা যে প্রশ্নে আসুক না কেন তুমি সবগুলোই উত্তর করে আসতে পারবা। তো আমি দেখো এই চ্যাপ্টারটাকে কিভাবে সাজিয়েছি, আমি তোমাদেরকে প্রথমে একটু করে সেই জিনিসটা একটু বলে নেই। আমি প্রথমে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করব। আমরা যে কাজটা করবো প্রথমেই সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। হ্যাঁ, কেন এটা অ্যানালাইসিস শুরুতেই করতে হবে? কারণ প্রশ্ন ব্যাংক যখন আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস অ্যানালাইসিস তাহলে প্রশ্ন ব্যাংক আমি যখন অ্যানালাইসিস করবো ভাইয়া এবং আপুরা, তখন আমি বুঝতে পারবো যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আসছে বা আমাকে কোন জায়গাগুলোতে ভালো মতো পড়তে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। ঠিক আছে, তো এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পাবো, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা খুব ভালো মতো পড়বো। এবং একই সাথে আমাদের যে মেইন বইটা আছে, ঠিক আছে, আমাদের মেইন বইয়ের যে দাগানো লাইন, ঠিক আছে, মেইন বইয়ের তোমরা সবাই জানো দাগানো লাইন পড়তে হয়। তো এই মেইন বই থেকে যে দাগানো যে লাইনগুলো, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ লাইন, এগুলো কিন্তু আমি ক্লাসে আজকের ক্লাসে তোমাকে প্রত্যেকটা জিনিস একদম পয়েন্ট করে করে তোমাকে প্রত্যেকটা জিনিস লিখে লিখে সুন্দরভাবে তোমাকে পড়িয়ে দিব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ। ঠিক আছে, 3 নম্বর স্টেপে এসে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা তো 2টা স্টেপ পার করলাম, প্রশ্ন অ্যানালাইসিস করলাম, গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলাম, ওইখান থেকে দাগানো বইটা পড়লাম। এরপরে এসে আমাদেরকে ভাইয়া মেডিকেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার পড়া শেষ, আমাদের এই চ্যাপ্টার থেকে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো পড়তে হবে। এবং আমাদের কিছু প্রবলেম থাকবে যেগুলো শর্টকাট আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, ওই প্রবলেমগুলো আমাদের ক্যালকুলেশন শিখতে হবে। ঠিক আছে, কিছু প্রবলেম থাকবে যেগুলো আমরা ক্যালকুলেশন শিখবো। ঠিক আছে, তাহলে অনুশীলনের প্রশ্ন এবং যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো শিখবো। এবং সর্বশেষ তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করতে পারো ভাইয়া, তাহলে অবশ্যই কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই পারবা। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের সর্বশেষ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে, বান ঠিক লিখছি, প্র্যাকটিস। ওকে, যদি ভুল করি তাহলে একটু ঠিক করে নিও। সো আমরা এই স্টেপগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে ফলো করব। তো আজকে আমরা তোমাদেরকে একটু বলে দিলাম। ওকে, তো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে আমি তোমাকে বলি এখানে কই থেকে প্রশ্ন আসে। এখানে নর্মালি তোমার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটা টপিক হচ্ছে তোমার, প্রথমেই আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এই জায়গা থেকে প্রশ্ন আসে, স্কেলার রাশি। এবং আরেকটা টপিক আছে এখানে একই সাথে ভেক্টর রাশি। এখান থেকে আমাদের এমসিকিউতে উদাহরণগুলো জানতে চাবে যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। এগুলা তুমি একটা নাম্বার শুধু মেডিকেলে না ভার্সিটিতে তুমি কমন পাবা। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক, এটা মোটামুটি 2 স্টার টপিক আমাদের এই চ্যাপ্টারের জন্য, 2 স্টার টপিক। ঠিক আছে, এরপর আমরা দেখবো বিভিন্ন ধরনের যে ভেক্টর গুলো আছে। ঠিক আছে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের একক ভেক্টর নিয়ে আলোচনা করব, সদৃশ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, এরকম অনেকগুলো ভেক্টর থাকবে। তো আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের ভেক্টর, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটাও মোটামুটি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমাদের প্রশ্ন অনেকবার আসছিল, আমি যদি তোমাকে বলি এখান থেকেও কিন্তু তোমার ভাইয়া ডেন্টাল ভর্তি পরীক্ষা, ডেন্টাল। ঠিক আছে, তো এই ক্লাসটা একই সাথে আমাদের মেডিকেল, ডেন্টাল এবং মানে এর সাথে রিলেটেড যেগুলো আছে সবগুলাই তুমি যে নার্সিং এর পরীক্ষা দিবা তাদেরও কাজে লাগবে। ঠিক আছে, যারা হচ্ছে এএফএমসি তে পরীক্ষা দিবা তাদেরও কাজে লাগবে, কোনো সমস্যা নেই, এই এক প্রিপারেশন দিয়ে তোমার সবগুলো কভার আপ হয়ে যাবে। তো এখান থেকে ডেন্টাল তোমার হচ্ছে 8-9 সালের দিকেও কিন্তু প্রশ্ন চলে আসছিল এই টপিকগুলো থেকে। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আমি যে এখন যে টপিকটার কথা বলবো এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এর পাশে তুমি যতগুলো পারো স্টার চিহ্ন দিতে পারো। তো এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে ভেক্টর রাশির যোজন, এই টপিকটা থেকে। ভেক্টর রাশির যোজন, তার মানে এই যে ভেক্টর রাশির যোজন, এখান থেকে আমি তোমাকে বলি এই ভেক্টর রাশির যোজন এই টপিকটা খুব ভালো মতো পড়তে হবে। কারণ এখান থেকে তুমি যদি দেখো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 6 বার প্রশ্ন আসছিল। ঠিক আছে, 6 থেকে 7 বার প্রশ্ন এই একটা টপিক থেকেই ভাইয়া ঘুরে ফিরে আসছিল। তার মানে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ তুমি একটু তাহলে বোঝার চেষ্টা করো। তো চলো আমরা তাহলে ভাইয়া আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আমরা তাহলে একটা একটা করে টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমাদের প্রথমেই ভাই একটু জানতে হবে সেটা হচ্ছে ভৌত রাশি সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কি সম্পর্কে জানবো? আমরা একটু করে
ভৌত রাশি সম্পর্কে জানবো। তো এটা আমাদের কম গুরুত্বপূর্ণ, তারপর একটু জানতে হবে জিনিসটা কিরকম। যে তোমাকে যদি বলে যে পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে কি বলে, তাহলে পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে তুমি বলতে পারবা ভৌত রাশি বলতে পারবা। তো এই যে রাশিগুলা যে আমাদের আছে, এই রাশিগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমি একটু একটু লিখে দেই তোমাকে, এই জিনিসটা তোমাদেরকে একটু লিখে দেই। সেটা হচ্ছে যে পদার্থ বিজ্ঞানের পদার্থ বিজ্ঞানের পদার্থ বিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে তুমি বলতে পারো ভৌত রাশি, ঠিক আছে। পদার্থ বিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে যে কোনো রাশিকে তুমি কি বলতে পারবা। এখন যদি তোমাকে জাস্ট আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমাকে তো কখনো এই সংজ্ঞা মুখস্থ করতে হবে না। তোমাকে পরীক্ষায় বললো যে এটা এটা আসবে না যদিও, তারপর একটু শুনে নাও। যদি তোমাকে বলে যে পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে কি বলে, তখন তোমার উত্তর কি হবে? এক বাক্যে তুমি বলবা ভৌত রাশি। তো এই ভৌত রাশি, এটাকে ইংলিশ টার্মটাও তোমার একটু জানা রাখা উচিত। এটাকে আবার বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, QUAN, কোয়ান্টিটি। তাহলে এটাকে আমরা কি বললাম ভাই? এটাকে আবার বললাম আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বললাম। ওকে, তাহলে আমরা যেটা শুরুতেই বললাম যে আমাদের যে রাশিগুলো আছে, এই রাশিগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে দুইটা ভাগ কি কি ভাইয়া বলতো আমাদের? আমরা এখানে সুন্দর মতো বলতে পারি যে আমাদের রাশিগুলা মধ্যে যে দুইটা ভাগ, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, এই যে একটু সোজা করে নাও। ওকে, ফাইন। সো এবার একটু করে দেখো, এখানে আমাদের কি কি রয়েছে? স্কেলার রাশি রয়েছে এবং হচ্ছে ভেক্টর রাশি রয়েছে। কি কি রাশি রয়েছে? স্কেলার এবং হচ্ছে ভেক্টর। তাহলে লিখে নাও যে রাশিগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো পরীক্ষায় এখান থেকে এক্সাম্পল গুলো সব থেকে বেশি আসবে। আমি শর্টকাটে তোমাদেরকে এগুলো মুখস্থ করার ব্যবস্থা করাই দিচ্ছি। আর একটা হচ্ছে তোমাদের এখানে ভেক্টর রাশি। তাহলে আমার সাথে মুখস্থ করো আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম, এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা যদি তোমাকে নর্মালি বলি যে পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে আমরা কি বলতে পারি, তাহলে সেটাকে আমরা ভৌত রাশি বলতে পারি। আমরা সবাই জানি যে রাশিগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তো এখান থেকে নর্মালি ভাবে প্রশ্ন তোমার এভাবেই আসবে যে স্কেলার রাশি তোমরা সবাই জানো এটা কাকে বলে। যে সকল রাশি কি আছে বলতো? দুইটা জিনিস থাকবে, একটা জিনিস থাকবে, কি থাকবে? শুধুমাত্র মান থাকবে, ঠিক আছে। মান আছে, এর কি মান আছে, কিন্তু এর কি দিক আছে? না, এর কিন্তু দিক নেই। তাহলে মান আছে কিন্তু দিক নেই বলতে পারো, বা নাইও বলতে পারো, একই কথা। মান আছে কিন্তু দিক নাই, তাকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি বলতে পারি। আর ভেক্টর রাশি কি ভাইয়া? মনে রাখবা, এর মানও আছে, ঠিক আছে। এর কি আছে? ভেক্টর রাশির মানও আছে, এবং একই সাথে মনে রাখা লাগবে ভেক্টর রাশির কিন্তু দিকও আছে। তাহলে মান এবং দিক দুইটাই আছে। তাহলে আমি বলতে পারবা যে সকল রাশির কি মান এবং দিক আছে সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। তো পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে বলবে যে নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ, বা নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ। তো আমরা তো এই যে মানে যদি বোকার মতো স্কেলার ভেক্টর দুইটাই পড়ি তাহলে কেমন হয়ে যায় না? তো আমরা যে কাজটা করবো, আমরা শুধুমাত্র ভেক্টর রাশির এক্সাম্পল গুলো মুখস্থ করবো, ঠিক আছে। ভেক্টর রাশির উদাহরণ পড়বো। এখন ভাইয়া তাহলে স্কেলার পড়াবেন না? দেখো, আমরা ভেক্টর রাশি যদি উদাহরণগুলো মুখস্থ করতে পারি, তাহলে এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। তো দুইটা তো পড়া দরকার নাই, তাহলে আমরা শুধুমাত্র ভেক্টর রাশির উদাহরণগুলো পড়বো, ঠিক আছে। শুধুমাত্র যদি আমরা এইটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাভার আপ হয়ে যাচ্ছে। তো এখন দেখো আমরা এটা কেমনে মনে রাখতে পারি? আমরা কি কষ্ট করে মনে রাখবো? না, ব্রেনকে কষ্ট দেওয়া যাবে না, রিল্যাক্সে পড়তে হবে। তো রিল্যাক্সে কেমনে পড়বো ভাইয়া? দেখো তো, আমরা একটা ছন্দ মনে রাখবো। ছন্দটা একটু লিখে নাও আমার সাথে, একটু মনে রাখবা যে সব ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম, ভাসে কত গ্রেটের প্রেমে। এই লাইনটা মনে রাখলেই হবে। ভবে সব প্রিয়তম, ভাসে কত গ্রেটের প্রেমে। এই লাইনটা দিয়ে আমরা কি করবো বলতো? এই লাইনটা দিয়ে আমরা ভেক্টর রাশি সবগুলো এক্সাম্পল পড়ে ফেলবো। তো এই যে এখানে ভ আছে, এই ভ দিয়ে তুমি কি মনে রাখবে বলতো? এই ভ দিয়ে মনে রাখবা হচ্ছে, সবাই জানো ভতে মনে রাখবা ভরবেগ। তাহলে পরীক্ষা যদি আসে ভরবেগ স্কেলার না ভেক্টর? অবশ্যই ভেক্টর। ব দিয়ে মনে রাখবা বেগ। তাহলে ভতে ভরবেগ, বতে বেগ। দুন্তর সাথে মনে রাখবা স্মরণ, দুন্তর সাথে স্মরণ। এই যে ব আছে না এখানে, তাহলে এই ব দিয়ে মনে রাখবা বল, বতে বল। প্রিয়তম, প্রিয়তমর প দিয়ে কি মনে রাখবা বলতো? এখানে মনে রাখবা প্রাবল্য। প্রিয়তমর প দিয়ে মনে রাখবা প্রাবল্য। ও দিয়ে মনে রাখবা, ও দিয়ে মনে রাখবা ওজন, ঠিক আছে। তারপরে ত দিয়ে মনে রাখবা ত্বরণ, ত দিয়ে ত্বরণ। এই সবগুলো কিন্তু ভেক্টর রাশি, বুঝছো। আর ম দিয়ে কি মনে রাখবা? ম দিয়ে ত্বরণের সাথে কি মনে রাখবা? বন্ধন। ওকে। আর এই ভাসি দিয়ে মনে রাখবা ভ্রামক।
দুনিয়ায় যতগুলা ভ্রামক পাবা সবগুলাই কি বলতো, সবগুলাই হচ্ছে তোমার এখানে ভেক্টর রাশি। ওকে, এই দেখো দুন্দস্ব আছে এখানে, দুন্দস্ব দিয়ে কি মনে রাখবা, দুন্দস্ব দিয়ে মনে রাখবা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক, দুন্দস্ব দিয়ে কি মনে রাখবা, সান্দ্রতা গুণাঙ্ক। ওকে, আচ্ছা এরপরে দেখো বলছে যে কত গ্রেটের প্রেমে, তাহলে এই যে ক আছে না, এই ক দিয়ে মনে রাখবা কাল, ওই যে আমরা একটু পরে লাস্টের দিকে পড়বো কিন্তু গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল, ভেক্টর ক্যালকুলাস পড়বো, তো ওইখানে যে কাল আছে, এই কাল কি বলতো, কাল হচ্ছে তোমার ভেক্টর রাশির উদাহরণ। ততে মনে রাখবা, ততে কি মনে রাখবা, তড়িৎ ক্ষেত্র, এই ত দিয়ে মনে রাখবা, এই ত দিয়ে মনে রাখবা তড়িৎ ক্ষেত্র, এই ত দিয়ে তড়িৎ ক্ষেত্র। ওকে, আচ্ছা এই যে গ্রেটের, গ্রেটের গ দিয়ে হচ্ছে আবার গ্রেডিয়েন্ট, এটা দিয়ে মনে রাখবা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা তারপর ট দিয়ে এইটা খুব বেশি পরীক্ষা আসে, টর্ক, টতে মনে রাখবা টর্ক, এটা বেশি পরীক্ষা আসে ভাই, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি, এটা পরীক্ষা আসে। টর্কটা কি স্কেলার না ভেক্টর মনে রাখবা। ওকে, এটা ভেক্টর রাশি। প্রেমে, প্রেমের প দিয়ে এখানে মনে রাখবা পৃষ্ঠটান, প দিয়ে মনে রাখবা পৃষ্ঠটান, পৃষ্ঠটান, এবং এই যে ম আছে, মতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। শেষ, ঠিক আছে। আমাদের এইটা পড়তে পারলে আমাদের বিভিন্ন ভার্সিটি বলো, মেডিকেল বলো, ডেন্টাল বলো, এখানে আমাদের 1 নাম্বার কমন চলে আসবে। তো আমার সাথে সাথে একটু পড়ো যে ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমে, তাহলে এই যে একদম সিম্পল, ফতে ভরবেগ, বতে বেগ, শতে স্মরণ, বতে হচ্ছে বল, প্রিয়তম, এই যে প্রাবল্য, ত্বরণ, ওজন, ত্বরণ, বন্ধন, শেষ, ভাসে, ভ্রামক, আর হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। কত, কত হচ্ছে যে কাল, আর ততে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, দুই একবার রিডিং দিলেই মুখস্থ হবে। আর গ দিয়ে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট, টতে হচ্ছে টর্ক, প্রেমের প দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, ম দিয়ে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তো আমরা এটা সুন্দরভাবে পড়ে ফেললাম। তো এবার চলো আমরা এর পরবর্তীতে আরেকটা জিনিস ক্লিয়ার করব, এটাই তোমাদের পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাইয়া, এটাই পরীক্ষা আসে। সেটা হচ্ছে আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে সকল প্রকার ভ্রামক, আমি বলছিলাম যে সকল প্রকার ভ্রামক কি বলছিলাম বলতো, বলছিলাম যে ভেক্টর রাশি। তো এখানে একটা নোট মনে রাখা লাগবে, দেখো এই নোটটা একটু মনে রাখা লাগবে। আমি এই লাইনটা বলছিলাম তোমাদেরকে, এরকম একটা লাইন তোমাদেরকে বলছিলাম যে সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি। দেখো আমি এটাই বলছিলাম তোমাদেরকে যে সকল প্রকার, তাহলে কি বলছিলাম, সকল প্রকার ভ্রামক, সকল প্রকার, সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি। এই যে ভতে ভ্রামক এবং ভতে কি হয় দেখো তো, ভেক্টর রাশি। কেমনে মনে রাখবা, কেমনে মনে রাখবা বলো তো বাচ্চারা, বাচ্চারা কেমনে মনে রাখবা, এই যে কষ্ট করতে হবে না, তুমি একটা শব্দ এখানে যে বোল্ড করে লিখে রাখো, একটা শব্দ বোল্ড করে লিখে রাখো, এই যে ভ, তাহলে ভতে হচ্ছে ভ্রামক, আবার ভতে হচ্ছে তোমার ভেক্টর রাশি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কি জানো ভাইয়া, মানে সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি, তোমাকে যদি পরীক্ষায় বলে জড়তার ভ্রামক কি রাশি, তাহলে জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। আরে ভাইয়া আপনি এখনই বললেন যে সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি, আবার এখনই বলছেন জড়তার ভ্রামক স্কেলার রাশি, কথাটা কেমন হয়ে যাচ্ছে না? আচ্ছা আমি তোমাদেরকে বলি, দেখো এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি বলতো, একটা ব্যতিক্রম, সব জায়গায় ব্যতিক্রম থাকে না, এখানেও একটা ব্যতিক্রম আছে, এখানেও একটা ব্যতিক্রম আছে। তাহলে মনে রাখবা যে সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি, ঠিক আছে, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি, এটা হচ্ছে এখানে ব্যতিক্রম। তাহলে কি মনে রাখবো, যে শুধুমাত্র, শুধুমাত্র জড়তার ভ্রামক, শুধুমাত্র জড়তার ভ্রামক এটাই ব্যতিক্রম, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। কি রাশি বলতো, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আচ্ছা, তো এরপরে আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আরেকটা এখানে জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন পরীক্ষায় করবে, আমি একটু বলে দিই তোমাদেরকে, যে তড়িৎ প্রবাহ কি রাশি বলতো, তড়িৎ প্রবাহ এটা কি স্কেলার না ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহ। এখন এইটার মধ্যে দেখো তোমরা অনেকেই ভুল করবা, কোন জায়গায় ভুল করবা আমি তোমাকে এটা একটু স্পষ্ট করে বলে দিই ভাইয়া, যে তড়িৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর। তো এখন দেখো তড়িৎ প্রবাহে তোমরা সবাই জানো যে তড়িৎ প্রবাহের কি আছে বলতো, তড়িৎ প্রবাহের 1 নাম্বার কথা হচ্ছে, আচ্ছা এটা একটু চেঞ্জ করতে হবে, তড়িৎ প্রবাহের তোমরা সবাই জানো 1 নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহের মান আছে, আমরা সবাই জানি যে তড়িৎ প্রবাহের মান আছে, মান কি আছে। এখন কথা হচ্ছে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, এটা কিন্তু দিকটাও তোমাকে উল্লেখ করে দেওয়া লাগে। তার মানে কি বলতো ভাইয়া, তড়িৎ প্রবাহের দিক আছে কিনা, হ্যাঁ দিকও আছে, তার মানে তড়িৎ প্রবাহের মানও আছে দিকও আছে। একটু আগে তো ভাইয়া শিখাইলেন যে মান এবং দিক থাকলে সেটাকে আমরা ভেক্টর রাশি বলি না, কিন্তু এটা একটা ব্যতিক্রম, এটা হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, মান এবং দিক আছে, বাট তারপরেও এটা কি বলতো, এটা তোমাদের হচ্ছে স্কেলার রাশি হবে। কেন স্কেলার রাশি হবে জানো, আমি তোমাকে বলি, এই দেখো মান এবং দিক থাকার পরেও এটা কি রাশি, একটু লিখে রাখো, মান এবং দিক থাকার পরেও হচ্ছে এটা স্কেলার রাশি, স্কেলার রাশি, মান এবং দিক দুইটা থাকার পরেও এটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি বলতো, এটার কারণটা হচ্ছে যে এটা ভেক্টরের বিনিময় সূত্র মেনে চলে, চলে না, ঠিক আছে, এটা কি করে না, এটা লিখে রাখো, ভেক্টরের বিনিময় সূত্র, বিনিময় সূত্র মেনে চলে না, এই জন্য এটাকে আমরা কি বলতে পারবো, মান এবং দিক থাকার পরেও এটাকে আমরা স্কেলার রাশি বলবো, এটাই হচ্ছে ব্যতিক্রম। তাহলে বিনিময় সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না,
বিনিময় সূত্র কি করে না, মেনে চলে না। তাই আমরা বলতে পারি বিনিময় সূত্র মেনে চলে না, তাই তড়িৎ প্রবাহ কি রাশি বলো তো, স্কেলার রাশি। একটু লিখে রাখো। তাই আমরা বলতে পারবো যে তাই তড়িৎ প্রবাহ কি রাশি, তাই তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাই তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের স্কেলার রাশি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে চলো আমরা পরবর্তী আলোচনায় আমাদের চলে যাই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কিছু বৈশিষ্ট্য বলতে পারো, পার্থক্য আকারে আমরা একবারই পড়ে ফেলবো, যাতে করে আমাদের পড়াশোনাটা একবারই হয়ে যায়। তাহলে আমরা টপিকের নাম দেই যে স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশি এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে। তো আমাদেরকে এই টপিকটা কি করতে হবে বলতো, খুব সুন্দর মতো কিন্তু আমাদেরকে এই টপিকটা পড়ে ফেলতে হবে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্যটা ভালো মতো পড়তে হবে। তাহলে আমরা চলো এখানে একটা বক্স করে ফেলি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। তো আমরা এখানে একটা বক্স করে ফেললাম। তো আমরা এখন একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলবো। তো 1 নাম্বার পয়েন্ট বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে তুমি দেখো, এটা তোমরা সবাই পারবা, এটা আসলে বলার কিছু না। 1 নাম্বার পয়েন্টটা সবাই পারবা। এটা তারপরেও তোমাদেরকে আরেকটু বলে দেওয়া দরকার আছে, আমি তারপরে বলে দেই। দেখো 1 নাম্বার পয়েন্ট সুন্দর করে আগে লিখে নেই। 1 নাম্বার, ওকে। দেখো এখানে বেসিক্যালি যে প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে যে স্কেলার রাশির তুমি যে যোগ বিয়োগ গুণ এগুলো কি করতে পারবা জানো, সাধারণ নিয়মে করতে পারবা, ঠিক আছে। কিন্তু এই যে ভেক্টর রাশির যে তুমি যোগ বিয়োগ গুণ এগুলো সাধারণ নিয়মে করতে পারবা না। এটা কি নিয়মে করতে হয় জানো, ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ এগুলা সাধারণ নিয়মে করা যায় না, সাধারণ নিয়মে করা যায় না। এটা বীজগণিতের নিয়ম অনুসারে হয়। এটা কিসের নিয়ম অনুসারে হয়, এই ভেক্টর রাশির ক্ষেত্রে। এদিকে ও আচ্ছা, এটা লিখি নাই। এদিকে লেখো, এইদিকে আমরা পড়তেছি কি নিয়ে, এইদিকে আমরা পড়তেছি ভেক্টর রাশি নিয়ে। এইদিকে আমরা ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো শিখবো, আর এইদিকে শিখবো আমরা হচ্ছে স্কেলার রাশির বৈশিষ্ট্যগুলা। এদিকে আমরা শিখবো স্কেলার রাশির বৈশিষ্ট্যগুলো, ওকে। তো এটা যেহেতু বললাম যে এটা 1 নাম্বার পয়েন্ট, তুমি বলবা কি বলতো, এটা হচ্ছে সাধারণ নিয়মে যোগ বিয়োগ গুণ করা যায়। এটার ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের যে সাধারণ সাধারণ গাণিতিক যে নিয়মটা আছে, এটা তুমি বলতে পারবা যে সাধারণ গাণিতিক নিয়মে, সাধারণ গাণিতিক নিয়মে, সাধারণ গাণিতিক নিয়মে, সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ, সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণন করা যায়, ঠিক আছে। সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণন কি করবা, এখানে করা যায়, এটা করা যায়। আর ভেক্টরের ক্ষেত্রে যেটা বললাম যে এটা সাধারণ নিয়মে এটা করা যায় না, ভেক্টরটা কি করে, ভেক্টরটা বীজগণিতের নিয়ম অনুসারে হয়। ভেক্টর কি করে, এটা হচ্ছে বীজগণিতের, বীজগণিতের নিয়ম অনুসারে হয়। এখানে হচ্ছে বীজগণিতের নিয়ম অনুসারে হয়, ঠিক আছে। বীজগণিতের নিয়ম অনুসারে, বীজগণিতের নিয়ম অনুসারে হয়, ওকে। এটা 1 নাম্বার বৈশিষ্ট্য গেল। এখন এই যে আমাদের স্কেলার রাশি, একটা জিনিস মনে রাখবা, এই স্কেলার রাশি কি জানো, এটা শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। আর এখানে আমাদের যে ভেক্টর রাশি যেটা আছে, এটা শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তিত হয় না। এটা এটা তোমার মানের পরিবর্তন হইতে পারে, তারপরে দিকের পরিবর্তন হইতে পারে। কি বলছি, ভুল বলছি নাকি, এটা মান এবং দিক দুইটাই হইতে পারে। কিন্তু এই স্কেলারটা শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। তার মানে এটা এটা কি শুধুমাত্র, শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। তার মানে এটা শুধুমাত্র মান দিয়ে পরিবর্তন হবে। তার মানে শুধুমাত্র মানের পরিবর্তনে, শুধুমাত্র মানের পরিবর্তনে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। আর ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো যে ভেক্টরটা তোমার হচ্ছে এটা মানের পরিবর্তনে পরিবর্তিত হইতে পারে, একই সাথে এটা দিকের পরিবর্তনে পরিবর্তিত হইতে পারে, ঠিক আছে। তাহলে মান, দিক অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হতে পারে, অথবা উভয়ের পরিবর্তনে, অথবা উভয়ের পরিবর্তনে, অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তিত, পরিবর্তিত হতে পারে, অথবা উভয়ের পরিবর্তনে কি হতে পারে বলতো, পরিবর্তিত হতে পারে। আচ্ছা, এরপর আমরা যদি 3 নাম্বার পয়েন্টে চলে যাই, মনে রাখবা
যে এখন দেখো তোমাকে আরেকটা জিনিস আমি বুঝাই। মনে করো এ একটা তোমার স্কেলার রাশি, ঠিক আছে, এ হচ্ছে তোমার একটা স্কেলার রাশি, বি হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, এই দুটোই হচ্ছে তোমার স্কেলার রাশি। এখন দুইটা স্কেলার রাশির আমরা যদি ডট কি করি, ডট গুণফল করি, তাহলে কি হবে জানো? এদের এই দুইটা স্কেলার রাশির মধ্যে দেখো, আমি যদি এখানে তোমাকে দুইটা পয়েন্ট একবারই তোমাকে ক্লিয়ার করাই দিব। মনে করো দুইটা স্কেলার রাশি ডট গুণফল আমি করলাম, ডট গুণফল করে আমি নতুন যে রাশিটা পাবো, ঠিক আছে, সেটাও কিন্তু সবসময় কি হবে বলতো? নতুন যে রাশিটা পাবো সেটাও সবসময় কিন্তু স্কেলারই হবে, ঠিক আছে। তার মানে কথাটা কি ক্লিয়ার? যে দুইটা স্কেলার রাশি যদি ডট গুণফল করি সবসময় আমি কি পাবো? স্কেলারই পাবো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যখন আমি মনে করো দুইটা ভেক্টরকে গুণ করবো, ঠিক আছে, এটা সবসময় স্কেলার হবে এমনটা না। এটা কি হইতে পারে? এটা স্কেলারও হইতে পারে, এটা স্কেলারও হইতে পারে, আবার কিন্তু এটা ভেক্টরও হইতে পারে। এটা স্কেলারও হইতে পারে, এটা আবার ভেক্টরও হইতে পারে, কিন্তু এখানে সবসময় স্কেলার হচ্ছে। আবার আরেকটা জিনিস কি, এখানে মনে করো এ আর বি, এখন আমি মনে করো এই দুইটা ভেক্টর রাশির মধ্যে যদি এদের কারো মান যদি শূন্য না হয়, কারো মান যদি শূন্য না হয়, ঠিক আছে, তাহলে এদের স্কেলার গুণফল, এই যে গুণফল যেটা আসবে, এটা কিন্তু কখনোই শূন্য হবে না, গুণফলটা শূন্য হয় না। কিন্তু এখানে তোমাদের এই যে ভেক্টরের ক্ষেত্রে মনে করো দুইটা ভেক্টর আছে, এখানে এর মান শূন্য হলো, এর মান শূন্য নয়, কিন্তু বি এর মান আবার শূন্য, মানে যে কোনো একটা মান যদি শূন্য হয় এখানে, তাহলে কিন্তু এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। তার মানে এখানে যদি কারো মানে দুইটারই মান যদি শূন্য, মনে করো এটারও মান শূন্য, এটার মান শূন্য হওয়া লাগে, মানে তুমি যদি এখানে আলটিমেটলি কি চাও? গুণফল যদি শূন্য চাও। কিন্তু যদি তুমি এই এর মান শূন্য, বি এর মান শূন্য হয় নাই, একটার মান শূন্য আরেকটার মান শূন্য না, তাহলে কিন্তু এদের স্কেলার গুণফলটা শূন্য হবে না, ঠিক আছে। এখানে দুইটাই শূন্য হওয়া লাগে, কিন্তু এখানে ভেক্টরের ক্ষেত্রে সুবিধাটা কি? এখানে যে কোনো একটার মান যদি শূন্য হয়, তাহলে তাদের ভেক্টর গুণফল কিন্তু শূন্য হতে পারে। তো চলো এই কথাগুলো আমি তোমাদেরকে তাহলে একটু লিখে দেই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। লিখে দিলে তোমাদের কথাগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে আসো আমরা এই কথাগুলো একটু যদি সুন্দর হবে তোমাদেরকে একটু লিখে দেওয়ার যদি একটু ব্যবস্থা করি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো 3 নম্বর জিনিসটা হচ্ছে যে রাশির দুটি স্কেলার রাশির দুটি স্কেলার রাশির কোনো একটি শূন্য না হলে, দুটি স্কেলার রাশির কোনো একটি দুঃখিত, দুটি স্কেলার রাশির কোনো একটি দুটি স্কেলার রাশির কোনো একটি শূন্য না হলে, দুটি স্কেলার রাশির কোনো একটি শূন্য না হলে এদের স্কেলার গুণফল শূন্য হয় না। কি হয় না? এদের স্কেলার গুণফল, এদের স্কেলার গুণফল, এদের স্কেলার গুণফল শূন্য হয় না, এদের স্কেলার গুণফল শূন্য হয় না। কিন্তু আমরা যদি এই দিকের মধ্যে দেখি, তাহলে এদের যে কোনো একটা মান শূন্য হলে এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। তাহলে বলতে পারি যে একটির মান শূন্য হলেও, একটির মান শূন্য না হলেও, একটির মান একটির মান শূন্য না হলেও, একটির মান শূন্য না হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। এদের ভেক্টর গুণফল, এদের ভেক্টর গুণফল, এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। এদের ভেক্টর গুণফল কি হতে পারে? শূন্য হতে পারে, যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝাইলাম। আচ্ছা, তো এরপরে আসো আমাদের আরো কয়েকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখা লাগবে, আরো কয়েকটা জিনিস একটু, ও আচ্ছা এটা কি করে ফেললাম, একটু মুছাই নিতে হবে এই জিনিসটা। ওকে, তো দেখো আমরা একটু তাহলে পরবর্তী পয়েন্টগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো 4 নম্বর, এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটা পয়েন্ট পড়লেই আমাদের কিন্তু মোটামুটি ভেক্টরের স্কেলার এবং ভেক্টরের যে পার্থক্যগুলো, এগুলো আমাদের মোটামুটি কাভার আপ হয়ে যাবে। তো এখানে আবার দেখো, যেটা একটু আগে তোমাদের বললাম, এটা একটু লিখে দিই তোমাদেরকে, যে দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা কি পাওয়া যায় বলতো? স্কেলার রাশি পাওয়া যায়। তাহলে সেটাই তোমাদেরকে লিখে দেই, দুটি স্কেলার রাশির গুণনে, দুটি স্কেলার রাশির গুণনে, দুটি স্কেলার রাশির, দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা একটি স্কেলার রাশি পাওয়া যায়। দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা, দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা একটি স্কেলার রাশি পাওয়া যায়। দুটি স্কেলার রাশির গুণনে কি পাবো আমরা? মানে স্কেলারকে গুণ করতেছি, আমরা স্কেলারই পাইতেছি। তো এটাই বলছে যে দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা একটি স্কেলার রাশি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি এমন হবে? না, ভেক্টরের ক্ষেত্রে তুমি স্কেলারও পাইতে পারো, আবার ভেক্টরও পাইতে পারো, ঠিক আছে। ওইটাই এখানে বলছে যে দুটি ভেক্টর রাশির গুণফল একটা ভেক্টর রাশি হইতে পারে অথবা একটা স্কেলার রাশি হইতে পারে।
তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির, দুটি ভেক্টর রাশির গুণফল, একটি ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশির গুণফল, একটি, দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে। তাহলে দুইটা ভেক্টর রাশির গুণফল একটা ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে, অথবা একটি, অথবা একটি স্কেলার রাশি হতে পারে। তো আশা করি এই পয়েন্টগুলো তোমরা খুব সুন্দর মতো বুঝতে পারছো। তো এবার আমাদেরকে আরো কয়েকটা জিনিস জানতে হবে ভেক্টর রাশি সম্পর্কে, চলো আমরা সেগুলা আমরা পরবর্তীতে আরেকটু স্লাইড নিয়ে আমরা এই জিনিসগুলো একটু পড়ে ফেলি। সো এটা আমরা একটু সুন্দর মতো এই জায়গাটায় একটু পার্থক্য করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার আমাদের। এরপরে আসো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। তো এবার দেখো ভাইয়া, আমাদের যেটা নিয়ে পড়তে হবে যে এই যে আমরা ভেক্টর রাশি সম্পর্কে আরো কিছু কথা পড়বো। আমরা কি করব, আমরা এই ভেক্টর রাশি সম্পর্কে আরো কয়েকটা কথা একটু পড়ে ফেলবো। ভেক্টর রাশি, তো মনে রাখবা এই যে ভেক্টর রাশি যে আছে, তো এটা তো শুরুতেই বলছিলাম যে মান এবং দিক থাকা লাগবে। তো এই ভেক্টর রাশিগুলোকে উপাংশে বিভক্ত করা যায়, ঠিক আছে। কি বললাম, যে ভেক্টর রাশিগুলোকে, মনে রাখবা যে ভেক্টর রাশিগুলোকে, ভেক্টর রাশিগুলোকে, ভেক্টর রাশি, ভেক্টর রাশিগুলোকে কি বললাম, যে ভেক্টর রাশিগুলোকে উপাংশে বিভক্ত করা যায়। ভেক্টর রাশিগুলোকে উপাংশে, ভেক্টর রাশিগুলোকে উপাংশে বিভক্ত করা যায়। ভেক্টর রাশিগুলোকে উপাংশে বিভক্ত করা যায়। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে আমরা যেটা দেখলাম যে ভেক্টর যে রাশিগুলো আছে আমাদের, এই ভেক্টর রাশিগুলোকে আমরা উপাংশে চাইলে বিভক্ত করতে পারবো। তো এবার আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিগুলোকে চিহ্ন দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়, এটা পরীক্ষা আসে। এটা একটু মনে রাখা লাগবে, এটা পরীক্ষা আসে, এটা একটু মনে রাখবা যে ভেক্টর রাশিগুলোকে চিহ্ন দ্বারা কতভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিগুলোকে, ভেক্টর রাশিগুলোকে, ভেক্টর রাশিগুলোকে চিহ্ন দ্বারা, ঠিক আছে, ভেক্টর রাশিগুলোকে চিহ্ন দ্বারা মনে রাখবা দুই ভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিগুলোকে চিহ্ন দ্বারা দুই ভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিগুলোকে চিহ্ন দ্বারা দুই ভাবে প্রকাশ করা যায়। তাহলে এই দুই ভাবে কি কি, এটা এমসিকিউ আসতে পারে, কয় ভাগে প্রকাশ করা যায়, দুই ভাগে প্রকাশ করা যায়। মনে রাখবা নাম্বার ওয়ান হচ্ছে অক্ষর দ্বারা, নাম্বার ওয়ান হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে। এক নম্বর হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করা যায়, আর নাম্বার দুই হচ্ছে মনে রাখবা সরল রেখা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে একটা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করা যায়, আর একটা হচ্ছে সরল রেখা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই দুই ভাগে প্রকাশ করা যায়। তাহলে আমরা জাস্ট এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে বললাম যে অক্ষর আর সরল রেখা, আরেকটা জিনিস মনে রাখবা এই অক্ষর দ্বারা আবার ভেক্টর রাশিগুলোকে চার ভাবে প্রকাশ করা যায়। কয় ভাবে, এটা একটু লিখে নাও। যে অক্ষর যে বললাম, এই অক্ষর দ্বারা চার ভাবে প্রকাশ করা যায়। অক্ষর দ্বারা আবার কয় ভাগে প্রকাশ করা যায়, চার ভাবে, ঠিক আছে। অক্ষর দ্বারা আবার চার ভাবে প্রকাশ করা যায়। অক্ষর দ্বারা আবার চার ভাবে প্রকাশ প্রকাশ করা যায়। তাহলে অক্ষর দ্বারা চার ভাবে, একটু কাটাকাটি হয়ে গেছে, একটু ঠিক করে দিই তোমাদের, পরে বুঝতে সুবিধা হবে। তাহলে অক্ষর দ্বারা তোমাদেরকে চার ভাবে, দেখো, চার ভাবে প্রকাশ করা যায়। এতটুকু মনে রাখতে পারলে আমাদের মোটামুটি বেসিক কিন্তু সবগুলো এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এবার চলো আমরা পরবর্তী আমাদের যে আলোচনা সেখানে আমরা চলে যাব। তো এবার আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন প্রকারের ভেক্টর নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব, হেডিং দাও সবাই, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকার ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু করে দেখো যে বিভিন্ন প্রকার ভেক্টর এখানে আমাদের কি কি আসছে। আমরা সবগুলো জিনিস একটু কভার করার চেষ্টা করব একদম সুন্দর মতো। ওকে, আচ্ছা, ফাইন। তো দেখো তাহলে আমাদের বিভিন্ন প্রকার ভেক্টরের মধ্যে শুরুতেই আমাদের যে ভেক্টর নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে একক ভেক্টর নিয়ে আলোচনা করতে হবে। তো একক ভেক্টর জিনিসটা কি, মনে করো যে এ, এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে। এ হচ্ছে একটা ভেক্টর। তো এই ভেক্টরকে যদি আমি, এই ভেক্টরকে যদি আমি এই যে এই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তোমরা সবাই জানো যে মডুলাস চিহ্ন মানে মান দ্বারা প্রকাশ, এটাকে মান বলা হয়। এ একটা ভেক্টর, ওইটাকে আমি যদি এই ভেক্টর মান দ্বারা প্রকাশ করি, তাহলে আমি যেই ভেক্টরটা পাবো সেটাকে আমি একক ভেক্টর বলি। আবার এই একক ভেক্টরকে টুবি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা ভেক্টরকে আমি যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা একটু সুন্দর করে যদি নোট করি, তাহলে আমরা প্রথমে পড়বো কি, আমরা পড়বো হচ্ছে একক ভেক্টর।
তাহলে একক ভেক্টর কাকে বলে? ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম তোমাদেরকে যে একক ভেক্টর কাকে বলে বলো তো, এটা পরীক্ষা আসতে পারে। যে ভেক্টরের মান এক একক তাকে আমরা কি বলতে পারি? একক ভেক্টর বলতে পারি। এটার মান কি এক একক, এবং এই একক ভেক্টরকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো তুমি হচ্ছে এখানে সুন্দর করে তাহলে একটু সাইডে ভাইয়া এই জিনিসটা একটু নোট করে রাখতে পারো। এই জিনিসটা একটু সুন্দর মতো নোট করে রাখতে পারো যে একক ভেক্টর আসলে কাকে বলা হচ্ছে। আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য। এখানে যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান কত একক বলতো? যে ভেক্টরের মান হচ্ছে এক একক। তাহলে একটু সুন্দর করে দেখো, যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান কত একক বলতো? যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে, তাকে একক ভেক্টর বলে। তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। ওকে, এবং এই একক ভেক্টরকে যেখানে মনে রাখবো, এটাকে কি বলে? এটাকে বলা হয় টুপি চিহ্ন, এটাকে বলা হয় টুপি। ঠিক আছে, এটাকে বলা হয় টুপি চিহ্ন। এই একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এগুলো নিয়ে আমরা সামনে কি ধরনের প্রবলেম আসতে পারে সেগুলো আমরা সামনে দেখবো, চাপ নিও না, একটা একটা করে আমরা সবগুলোই পড়বো। তো এটা প্রথমে আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর নিয়ে আলোচনা করতে হবে। শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর নাম শুনেই বুঝতে পারতেছো, যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হয়? তাকে কিন্তু শূন্য ভেক্টর বলা হয়। তাহলে যে ভেক্টরের মান, এটা বেশি একটু ইয়া হয়ে গেল, আমরা একটু ঠিক করে দেই। তাহলে শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য। আচ্ছা, এটা দেখো একটু ঠিকঠাক করে দিই এই জায়গাটায়। তাহলে শূন্য ভেক্টর নিয়ে আমরা পড়তেছি। যে ভেক্টরের মান কত বলতো? যে ভেক্টরের মান শূন্য, বা যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার নির্দিষ্ট কোনো দিক থাকে না, তাকেই আমরা শূন্য ভেক্টর বলতে পারি। তো আমরা একটু ওই সংজ্ঞাটা একটু তোমাদের লিখে দেই। এই সংজ্ঞাটা তোমাদের একটু লিখে দেই। যে ভেক্টরের, যে ভেক্টর রাশির মান শূন্য, যে ভেক্টর রাশির মান শূন্য, ঠিক আছে, যে ভেক্টর রাশির মান, যে ভেক্টর রাশির মান, যে ভেক্টর রাশির, যে ভেক্টর রাশির মান শূন্য। তাহলে যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার নির্দিষ্ট কোনো দিক থাকে না, এবং যার নির্দিষ্ট কোনো দিক থাকে না, এবং যার নির্দিষ্ট কোনো, এবং যার নির্দিষ্ট কোনো দিক থাকে না, এইটাই পরীক্ষা আসে, এটাই পরীক্ষা আসে, থাকে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা শূন্য ভেক্টর বলি। তাকে আমরা কি বলি? তাকে শূন্য ভেক্টর বলে, তাকে শূন্য ভেক্টর বলে। এখন দেখো এখান থেকে প্রশ্ন তোমাদের মনে হতে পারে, ভাইয়া এত সহজ জায়গা থেকে প্রশ্ন আসে? হ্যাঁ ভাইয়া, প্রশ্ন আসে। কোন জায়গা থেকে প্রশ্ন আসে জানো? এই যে এখানে বলছে যে ভেক্টর রাশির মান শূন্য। এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলছে যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার এই যে নির্দিষ্ট কোনো, এই যে এই কথাটা খেয়াল করো, নির্দিষ্ট কোনো কি থাকে না? দিক থাকে না। তোমাকে বলবে যে নিচের কোন ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক থাকে না, তাহলে সেটা হচ্ছে শূন্য ভেক্টর। এই শূন্য ভেক্টর নির্দিষ্ট কোনো দিক থাকে না। তাহলে এই শূন্য ভেক্টরকে কি করা হয় জানো? এই যে এটা মনে করো শূন্য, এর উপরে একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কিভাবে প্রকাশ করা হয় এটাও তোমাদের একটু জানতে হবে, প্রকাশ কিভাবে করা হয়। তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা হয়। ওকে, এতটুকু মনে রাখতে পারলেই হবে। এরপরে আসো ভাই, আমরা 3 নম্বরে যে ভেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করতে হবে। কি নিয়ে আলোচনা করব? এবার আমরা অবস্থান ভেক্টর নিয়ে, অবস্থান ভেক্টর, আমরা এবার অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। এটা একদম সিম্পল, তোমরা এটা সবাই পড়ছো এগুলো, যদিও আমি তারপরে তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি। তো অবস্থান ভেক্টরটা আসলে কাকে বলে দেখো, মনে রাখবা। দেখো এখানে আমি সুন্দর করে তোমাকে আগে জিনিসটা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি। এখানে তোমাদের একটু জিনিসটা বোঝায় দেওয়ার চেষ্টা করি। তো এটা মনে করো তোমাদের এই যে তোমাদের এখানে একটা বিন্দু রয়েছে, তুমি চিন্তা করো যে এখানে তোমার একটা বিন্দু রয়েছে এবং এটা তোমার প্রসঙ্গ কাঠামো। তো এই যে প্রসঙ্গ কাঠামো তোমার রয়েছে, এবং এইটা আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও আমি আগে একটু লিখে নেই। ওকে, এবার দেখো, এই যে এটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে জিরো, প্রসঙ্গ মূল বিন্দু। আর এখানে মনে করো তোমার একটা বিন্দু রয়েছে, এই জায়গায় মনে করো তোমার একটা বিন্দু রয়েছে, যেই বিন্দুটা হচ্ছে পি। তাহলে এখন এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে তুমি এই যে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে তুমি নির্ণয় করবা, সেইটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় তোমার অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ আমার একটা প্রসঙ্গ কাঠামো থাকবে, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমি যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করতেছি সেটাকেই আমি অবস্থান ভেক্টর বলতেছি। তাহলে এটাই আমি এখানে তোমাদের একটু সুন্দর করে লিখে দিই। এটাকে পরীক্ষা অনেক সময় ইংলিশ টার্মটাও আসে, এটাও তোমাদের লাগবে। এটা একটু মনে রাখবা যে অবস্থান ভেক্টর, এটাকে ইংরেজিতে বলা হয় পজিশন ভেক্টর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পজিশন, পজিশন ভেক্টরও বলা হয়। অবস্থান ভেক্টর, এটাকে ইংরেজিতে পজিশন ভেক্টরও বলা হয়। তো এটার সংজ্ঞাটা যদি একটু তোমাদেরকে লিখে দেই,
তাহলে মনে রাখবা যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর দুঃখিত ভাইয়ারা, তো যেটা বললাম যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়, যে ভেক্টরের সাহায্যে, যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়, যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় সেটাকে আমরা কি বলতে পারি, অবস্থান ভেক্টর বলতে পারি। তবে এখান থেকে আমাদের কিন্তু ভাইয়া আরেকটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা কি জানো? আচ্ছা, এখানে প্রশ্ন চলে আসতেছে, আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। আমরা এই প্রশ্নগুলা সমাধান করব, চাপ নিও না, আমরা এই প্রশ্নগুলো সমাধান করব, একটা একটা করে সবগুলো প্রশ্ন সমাধান করব। তবে তার আগে আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে, আমরা এই জিনিসগুলো একটু পড়ে ফেলি, তারপরে প্রশ্নগুলোর দিকে যাচ্ছি। তো এখানে একটা প্রশ্ন আসে কি, সেটা তোমাদের একটু বলি, যে এই যে আমরা বললাম যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয় বা পজিশন ভেক্টর বলা হয়। তো এখানে এই অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, এটা তোমাকে জানতে হবে যে অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। অবস্থান ভেক্টরকে অনেক সময় অবস্থান ভেক্টরকে অনেক সময় অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়, এতটুকু মনে রাখবা। এরপরে চলো আমরা পরবর্তী যে ভেক্টর সেটা নিয়ে আলোচনা করি। তো এর পরবর্তীতে আমরা সরণ ভেক্টর নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? এবার আমরা সরণ ভেক্টর নিয়ে আলোচনা করব। সরণ ভেক্টর। আচ্ছা, তাহলে সরণ ভেক্টর আসলে কাকে বলা হচ্ছে, কাকে বলতেছে? দেখো এই জিনিসটা একটু তোমাদেরকে বলি, যে এই যে আমরা অবস্থান ভেক্টর পড়লাম না, এই অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলে। যদি পরীক্ষা আসে পারবা, একটু আগে যে পড়লাম অবস্থান ভেক্টর, তো এই অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই, ঠিক আছে, অবস্থান ভেক্টরের অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলে? সরণ ভেক্টর বলে। ক্লাসেই মুখস্থ করে ফেলো, ঠিক আছে, বাসায় পড়ার সময় নেই, ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ করতে হবে। তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। এই অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বললাম সরণ ভেক্টর। শেষ। এরপরে চলে আসো গুরুত্বপূর্ণ আমরা আরেকটা ভেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমান ভেক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সমান ভেক্টর। তো আসলে দেখো, সমান ভেক্টর বলতে আসলে আমরা কি বুঝি, এই জিনিসটা আমরা একটু বোঝার আগে চেষ্টা করি। তো সমান ভেক্টর আসলে কাকে বলছে? তো দেখো, মনে করো যে তোমাদের এই যে এইখানে দেখো, একটু করে মনে করো যে এ হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেক্টর। আবার মনে করো এটা মনে করো বি। ওকে, আমি আগে আগে লিখে নেই। ওকে, ফাইন। ওকে, তো এখন দেখো, এই যে আমি বললাম এটা হচ্ছে আমার এ একটা ভেক্টর, এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার এ একটা ভেক্টর, এটা হচ্ছে আমার বি আর একটা ভেক্টর। তো এখন আমি এখানে কি বললাম সেটা আগে খেয়াল করতে হবে তোমাকে। তো এটার মান বলে দিলাম তোমার হচ্ছে 5 একক, এটার মান বললাম যে 5 একক বা 5 নিউটন মনে করো, এটারও মান মনে করো 5 নিউটন। তো এই যে দেখো, এখানে কি বলতো, মানটা কি সমান? আমাকে একটু বলো তো, এখানে যে মান তুমি দেখতে পাচ্ছ এই মান কিন্তু সমান, মান সমান, ঠিক আছে। এবং আমি যদি বলি দিকটা কোন দিকে ভাইয়া, তুমি দেখতেই পাচ্ছ এখানে যে একই দিকে যাচ্ছে, তাহলে দিকটা হচ্ছে একই। তাহলে যে ভেক্টরের তোমার হচ্ছে মান সমান এবং দিকটা একই, সেই ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারি। তাহলে সমান ভেক্টর মানেই তুমি মনে রাখবা যে সমান ভেক্টর মানে কি, এই ভেক্টরের মান সমান হবে এবং দিকটা হবে একই দিকে, তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। ওকে, আচ্ছা, তো এরপরে আসো আমরা পরবর্তী ভেক্টরে চলে যাই। পরবর্তী আমাদের 6 নাম্বার যে ভেক্টরটা পড়তে হবে, সেখানে আমরা একটু চলে যাই। তো এবার আমরা পড়বো হচ্ছে, দেখো, বিপরীত ভেক্টর নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? বিপরীত ভেক্টর। বিপরীত। তো বিপরীত ভেক্টরকে আবার অনেক সময় কি বলা হয় জানো? বিপরীত ভেক্টরকে অনেক সময় আবার ঋণাত্মক ভেক্টর বলা হয়। এটাকে আবার কি বলা হয়? এটাকে আবার অনেক সময় ঋণাত্মক ভেক্টরও বলা হয়।
তাহলে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর একই কথা, ঠিক আছে। তো এখন এটা আমাদেরকে বুঝতে হবে একটু কষ্ট করে। তো এখন মনে করো যে আমাদের এই যে এ একটা ভেক্টর, ঠিক আছে, এ একটা ভেক্টর, আবার মনে করো বি হচ্ছে আরেকটা ভেক্টর। এখন জাস্ট এখানে একটা জিনিস বুঝতে হবে, এ ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে। তুমি যদি খেয়াল করো তাহলে আমি এখন ডিরেকশন দেই নাই, এ ভেক্টরটা মনে করো হচ্ছে এই দিকে এবং বি ভেক্টর এইটা, তো এটার ডিরেকশন মনে করো এই দিকে, ঠিক আছে। তাহলে দেখো এ ভেক্টর যাচ্ছে এইদিকে, বি ভেক্টর এইদিকে, কিন্তু কথা হচ্ছে এটারও মান হচ্ছে তোমার 5 নিউটন, এটারও মান হচ্ছে তোমার 5 নিউটন। দেখো মান কিন্তু সেম, মান সেম, কিন্তু ডিরেকশনটা ভিন্ন, এই জন্য আমরা এটাকে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলতে পারি, যে মান দুই দিকে যাচ্ছে, মানে দিকটা দুইটা দুই দিকে যাচ্ছে, মান একই। ওকে, তাহলে এটা তুমি বুঝতে পারবা। এরপরে চলে আসো আমাদের পরবর্তীতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সদৃশ ভেক্টর নিয়ে পড়তে হবে। কি নিয়ে পড়তে হবে ভাইয়া? এবার আমরা পড়বো হচ্ছে সদৃশ ভেক্টর নিয়ে পড়বো। কি ভেক্টর? সদৃশ ভেক্টর। তো এটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তো আমাদের এটাও একটু ভালো মতো বুঝতে হবে সদৃশ ভেক্টরটা। তো সদৃশ ভেক্টরটা একটু খেয়াল করো, এখানে মনে করো তোমাকে বললাম যে এই যে এখানে ধরো যে এইটা একটা ভেক্টর, এইটা, আচ্ছা এখানে তোমাদের একটু ভালো মতো দেখাই, যে মনে করো যে এইটা হচ্ছে তোমার এই যে একটা ভেক্টর, ঠিক আছে, আমরা সদৃশ ভেক্টর পড়তেছি, তাহলে এটা একটা ভেক্টর এবং এইটা আর একটা ভেক্টর। তো এখানে একটু খেয়াল করো আমি কি করলাম এখানে, এই যে এটা হচ্ছে আমার এ একটা ভেক্টর, এটা হচ্ছে বি একটা ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন এইদিকে, এই ভেক্টরের ডিরেকশনও এইদিকে, কিন্তু কথা হচ্ছে এটার মান হচ্ছে তোমার 5 নিউটন আর এটার মান হচ্ছে তোমার 10 নিউটন। তাহলে সদৃশ ভেক্টরের মধ্যে দেখো এখানে কি মানটা সমান বলো তো? মানটা কিন্তু সমান নয়, মানটা হচ্ছে সমান নয়, কিন্তু দিকটা আবার কোন দিকে? দিকটা আবার একই দিকে। তাহলে এই যে যদি কোনো ভেক্টর কন্ডিশন এমন হয় যে মানটা সমান নয় কিন্তু দিকটা হচ্ছে একই দিকে, তাহলে সেই ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারি। কি বলতে পারি? সেই ভেক্টরকে সদৃশ ভেক্টর আমরা বলতে পারি। আচ্ছা, তো এবার আসো তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। এবার আমরা পড়বো হচ্ছে বিপরীত ভেক্টর বা বেতিহার ভেক্টর। তাহলে আগেরটা আমাদের কত নাম্বার ছিল? আগেরটা ছিল আমাদের 7 নাম্বার ভেক্টর ছিল। তো আমরা হচ্ছে এখানে 7 নাম্বার ভেক্টর অলরেডি পড়ে ফেলছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 8 নাম্বার ভেক্টর নিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার ভেক্টর নিয়ে পড়তে হবে। ওকে, ফাইন, আমরা একটু করে শুরু করি। তো 8 নাম্বার ভেক্টরটা হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর। কি বললাম ভাই এটাকে? বলো তো, এটাকে বলছি আমি বিপ্রতীপ। বিপ্রতীপ, এখন এই বিপ্রতীপকে আবার বলা হয় বেতিহার ভেক্টরও বলা হয়, এটাকে আবার বলা হয় বেতিহার ভেক্টর, বিপ্রতীপ বা বেতিহার ভেক্টর। ওকে, এটাকে কি বলবো? যে বিপ্রতীপ ভেক্টর বলতে পারি অথবা বেতিহার ভেক্টরও বলতে পারি। আচ্ছা, তো এবার এটা আবার ইংলিশ টার্মটা পরীক্ষা আসে, ইংলিশ টার্মটা তোমাদেরকে লিখে দেই। এটাকে বলা হয় রেসিপ্রোকাল ভেক্টর। এটার ইংলিশ টার্মটা পরীক্ষায় আসে, তো এটাকে তোমাদের লিখে দেই। এটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল ভেক্টর, ঠিক আছে, রেসিপ্রোকাল ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর ইংরেজিতে কি বলা হয়? রেসিপ্রোকাল ভেক্টর। এটাও পরীক্ষায় আসে। মনে রাখবা যে সমজাতীয় দুইটা ভেক্টরের একটির মান, দেখো আমি তোমাকে বলি, মনে করো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এর মান হচ্ছে তোমার 10i, ঠিক আছে, 10i। তাহলে বির আরেকটা ভেক্টর, এর মানটা হওয়া লাগবে 1/10i। তাহলে এটা হচ্ছে একে অপরের, এটা হচ্ছে একে অপরের বিপ্রতীপ বা বেতিহার ভেক্টর। এখন পরীক্ষায় তোমাদের কোন জায়গায় প্যাচ দেয় জানো? মনে করো পরীক্ষায় তোমাকে বলছে a = 5j, ঠিক আছে। এখন তোমাকে অপশনে বলছে যে নিচের কোনটা সঠিক উত্তর বা এর কোনটা বিপরীত ভেক্টর হবে। অপশনে মনে করো একটা দিছে 10i, আরেকটা দিছে এটা মনে করো এ নাম্বার অপশন, আবার মনে করো বি নাম্বার অপশনে দিছে 10j। এখন তোমরা আবেগের বসে প্রথমে যেটা থাকে এটাই তোমরা দাগায় দাও, যে আইটা দাগায় দাও, কিন্তু এইটা দাগালে ভুল হবে। কেন ভুল হবে? এখানে যেহেতু জে আছে, ও আচ্ছা সরি, সরি, এটা হচ্ছে এই যে 10i 1/10j, আবার এখানে মনে করো 1/10j আছে। তো তোমরা আবেগের ভাষায় যে উপরটা দাগাও, কারণ এখানে দেখো যে প্রথমটা এটাই দাগাই দিই না, কিন্তু এই যে এখানে যেহেতু জে আছে তার মানে উত্তরটা কি হবে জানো? তার বিপরীত ভেক্টর হবে 1/10, এই যে জে আছে এখানে কিন্তু জেই থাকা লাগবে, তাহলে কিন্তু এটা আমাদের সঠিক উত্তর হবে। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে কি বললাম? যে সমজাতীয় দুটি ভেক্টরের একটি মান অপরটির যদি আমাদের কি হয় বলতো, একটার মান অপরটার যদি বিপরীত হয়, যে একটা মান যদি 10 হয়, একটা মান যদি 1/10i হয়, তার মানে কি একটা মান একটা বিপরীত হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে কিন্তু আমরা এখানে বিপ্রতীপ বা বেতিহার ভেক্টর কিন্তু বলতে পারি। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা 9 নাম্বার যে ভেক্টরটা আছে, চলো আমরা সেই 9 নাম্বার ভেক্টরের দিকে চলে যাই। আমরা হচ্ছে এবার 9 নাম্বার ভেক্টর পড়বো, সেটা হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর, ঠিক আছে। এবার আমরা একটু দেখবো সমতলীয় ভেক্টর, সমতলীয়, সমতলীয় ভেক্টর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে সমতলীয় ভেক্টরটা আবার কাকে বলে? সমতলীয় ভেক্টরটা আবার কাকে বলে এটা আমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে। তো এখন দেখো সমতলীয় ভেক্টর কাকে বলে, এটা তোমরা সবাই জানো যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, জাস্ট একটু লিখে রাখো যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, ঠিক আছে, দুই বা
ততোধিক, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা যেটা বলতে পারি সেটাই হচ্ছে আমাদের কি বলতো, সেটাই হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর। এতটুকু মনে রাখলেই হবে। এবার আমি তোমাকে মানে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করাবো, তার আগে তোমাকে আর দুইটা ছোট্ট জিনিস শেখাই ফেলি। দুইটা তোমাকে ছোট্ট জিনিস একটু এখানে পার্টিশন করে তোমাকে লিখে দেই। দেখো এটা তোমাদের পরীক্ষায় এক্সাম্পলে প্রচুর পরিমাণে আসে, তোমার কাজে লাগবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার পোলার ভেক্টর, একটা হচ্ছে তোমার পোলার ভেক্টর, পোলার, ঠিক আছে, একটা হচ্ছে তোমার পোলার ভেক্টর, পোলার ভেক্টর, আরেকটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, আরেকটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা চেষ্টা করব, যে পোলার ভেক্টর এবং হচ্ছে অক্ষীয় ভেক্টর নিয়ে। তো এখন পোলার ভেক্টর আসলে জিনিসটা কি এটা মনে রাখবা। জাস্ট একটা তোমাকে একটা টেকনিক শেখাই। এই পোলার ভেক্টরটা হচ্ছে, এটা মূলত বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত। এই যে পোলার যে ভেক্টরটা আছে এটা কি বলতো, এটা মূলত বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত। আর এই যে আমরা এখানে দেখলাম যে অক্ষীয় যে ভেক্টরটা, এটা কি মনে রাখবা, যে ও সরি, পোলার ভেক্টর হচ্ছে ঘূর্ণনের সাথে যুক্ত নয়, আর অক্ষীয়টা হচ্ছে ঘূর্ণনের সাথে যুক্ত। একটু সুন্দর করে নোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে বস্তুর, পোলার ভেক্টরটা হচ্ছে বস্তুর ঘূর্ণনের সাথে, বস্তুর ঘূর্ণনের সাথে, বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত নয়, ঠিক আছে, এটা যুক্ত নয়। আর অক্ষীয় ভেক্টরটা হচ্ছে এটা বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত, ঠিক আছে, জাস্ট এটা যুক্ত, একটা যুক্ত নয় একটা যুক্ত। এতটুকু মনে রাখলে হবে। এখন পোলার ভেক্টরের এক্সাম্পল মনে রাখতে হবে। তাহলে পোলার ভেক্টরের এক্সাম্পল মনে রাখবে একটা শব্দ দিয়ে, সেটা আমি লিখে দেই। এটার এক্সাম্পলটা মনে রাখবা একটা শব্দ, সেটা হচ্ছে ভরতার বল। এই শব্দটা একটু মনে রাখবা, ভরতার, ভরতার বল, এই শব্দটা দিয়ে কি মনে রাখবা, পোলার ভেক্টর এক্সাম্পল মনে রাখবা। তো দেখো কেমনে কি মনে রাখা যায়। এই যে ভ আছে এখানে, এই ভর, এই যে ভর, ঠিক আছে, এই ভর দিয়ে মনে রাখবা, এই ভর দিয়ে হচ্ছে ভরি, এই ভর দিয়ে ভরি, ঠিক আছে। আর ত দিয়ে হচ্ছে এখানে ত্বরণ, ত দিয়ে কি বলতো, ত দিয়ে হচ্ছে ত্বরণ। আর এই যে বস্তুরও আছে, এটা দিয়ে কিছু নাই, ঠিক আছে। আর এই যে বল আছে এখানে, বল আছে, বল দিয়ে মনে রাখবা বলি। তার মানে এটা শব্দ একটা মনে রাখার জন্য, ভরতার বল, তার মানে ভর ত্বরণ বল, এগুলো হচ্ছে তোমার পোলার ভেক্টরের এক্সাম্পল। আর অক্ষীয় ভেক্টর, এখানে তুমি একটা শব্দ খুঁজবা যে কৌণিক কথাটা আছে কিনা। নর্মালি কৌণিক থাকলেই তোমার এটা হবে অক্ষীয় ভেক্টর। তাহলে যেমন কৌণিক বেগ, এখানে আমি বলতে পারি যে কৌণিক শব্দটা আছে, তার মানে একটা শব্দ বলতে পারি যে কৌণিক বেগ, এই শব্দটা আমি বলতে পারি। একইভাবে বলতে পারি কৌণিক ত্বরণও বলতে পারি। কৌণিক বেগ বললাম, এবার যেটা বলবো সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। তার মানে কৌণিক বেগও বলতে পারি, আবার কৌণিক ত্বরণও বলতে পারি। ওকে, এই এইটা থাকলেই বুঝতে পারবা। ওকে, তো এবার চলো আমরা হচ্ছে একটু কিছু প্রশ্ন সমাধান করি, দেখো তো এগুলো পারবা কিনা। যে নিচের কোনটি স্কেলার রাশি, ঠিক আছে। তা আমি তোমাকে যে একটু আগে পড়াইলাম ভর বেগ, এটা ছন্দের মধ্যে ছিল, এটা ভেক্টর রাশি। বেগ, এটাও ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য, এটাও ভেক্টর রাশি। ওই যে আমরা বলছিলাম না যে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ কি রাশি, স্কেলার রাশি, এখানে তড়িৎ বিভব দিয়ে রাখছে, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে। কারণ যে মান আছে এবং দিক আছে, আমি তোমাকে যে বলছিলাম একটু আগে, যে তোমাকে এখানে দুইটা জিনিস বলছিলাম, যে যদি তোমার মান থাকে এবং যদি সেটার দিকও থাকে, সেটা ভেক্টর রাশি। বাট কয়েকটা ব্যতিক্রম তো থাকবে, তাই না। এই ব্যতিক্রমটা হচ্ছে তড়িৎ বিভব, ব্যতিক্রমটা তড়িৎ, তড়িৎ বিভবটা হচ্ছে এটা ব্যতিক্রম। তো এটা কি, এটা হচ্ছে তোমার ব্যতিক্রম, এটা হচ্ছে তোমার ব্যতিক্রম। আর ব্যতিক্রমগুলোই পরীক্ষা আসে, ঠিক আছে। তার মানে তড়িৎ প্রবাহ যেটা তুমি যে একটু আগে তোমাকে পড়াইলাম, ওটা ভেক্টর রাশি, তড়িৎ বিভব দিয়ে রাখছে, তার মানে এটা হচ্ছে এখানে তোমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়। আমরা দেখছিলাম যে ঋণাত্মক ভেক্টর আছে, শূন্য ভেক্টর আছে, সমতলীয় ভেক্টর আছে, বাট ধনাত্মক ভেক্টর কি কোথাও পড়ছো না। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, ধনাত্মক ভেক্টর বলে কিছু নাই। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তো এরপরে আসো আমাদের দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা, আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এই যে পরবর্তী স্লাইডে আসো, এটা আমাদের এক্সট্রা স্লাইড চলে আসে না। এটাকে যদি আমি এখান থেকে কেটে দেই, আমি কি কাটতে পারবো এটাকে এখান থেকে, এটাকে এখান থেকে কাটার কোনো অপশন কি আছে? আচ্ছা, আমি এই মুহূর্তে এটাকে কাটার কোনো অপশন পাচ্ছি, এখানে পাচ্ছি না। যাই হোক, সমস্যা নাই। তাহলে চলো পরবর্তী স্লাইডে যাই। দেখো কি বলছে, যে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। ভাই আমি কি এটা পড়াইছিলাম তোমাকে, আমার মনে হয় পড়াই নাই। বিপরীত ভেক্টর মানে কি, যে একটা যদি 5 হয়, 5i হয়, তাহলে আরেকটা হবে 1/5i। শূন্য ভেক্টর মানে কি, যেটার মান শূন্য, ঠিক আছে। তাহলে এই শূন্য ভেক্টর আমি বলছিলাম যে এটার মান হচ্ছে তোমার শূন্য, ঠিক আছে। শূন্য ভেক্টর মান শূন্য, এবং এর কি কোনো দিক আছে, এর কোনো দিক নাই, এটাও তোমাদেরকে বলছিলাম। তাহলে অবশ্যই এখানে হবে শূন্য ভেক্টর। বলছো না এই যে, যে কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, অবশ্যই সেটা শূন্য ভেক্টর হবে। তাহলে কোন ভেক্টর রাশি
এই যে যোজনের সূত্র, আচ্ছা এটা আমরা এখনো পড়ি নাই, তো এটা পড়লে আমরা এই প্রশ্ন উত্তরটা পাবো। তাহলে চলো আমরা একটু এই জিনিসটা একটু পড়ে আসি। তাহলে এই জিনিসটা পড়লে এখানে একটা স্লাইড আছে আমাদের, এটা আমরা একটু পড়ে নেই, তাহলে আমরা এই জিনিসটা উত্তর করতে পারবো। তো যেগুলো পড়লাম দেখো, এগুলো থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই তুমি পারবা। তো এগুলো একটু ভালো মতো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এবার একটু পড়াশোনা করব, ভেক্টর রাশির যোজন নিয়ে পড়বো, যেটা বলছিলাম যে এটাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের মধ্যে। আমরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবো এটা। তাহলে আমরা পড়বো হচ্ছে ভেক্টর রাশির, ঠিক আছে, ভেক্টর রাশির যোজন নিয়ে পড়বো, ভেক্টর রাশির যোজন। ওকে, ভেক্টর রাশির যোজন এই টপিকটা নিয়ে আমরা পড়বো, ভেক্টর রাশির যোজন। তাহলে আসো আমরা একটু সুন্দরভাবে এই টপিকটা পড়া শুরু করে দেই, ভেক্টর রাশির যোজন। ওকে, ওকে ফাইন। আচ্ছা তাহলে এবার একটু দেখো, এখানে আমাদের মনে রাখা লাগবে যে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র আছে 5টা। কয়টা সূত্র আছে? জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র আছে 5টা। তাহলে কি বললাম, আমাদের জ্যামিতিক পদ্ধতিতে, একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু মনে রাখবা যে জ্যামিতিক পদ্ধতিতে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র কয়টা বলো তো? একটু আগে বললাম 5টা। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র হচ্ছে 5টা। তো এই সূত্র 5টা আমরা কেমনে মনে রাখবো? এই সূত্র 5টা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ, জাস্ট একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে এই ছন্দগুলো লেখো, 37 বউ। ঠিক আছে, এই চমৎকার একটা ছন্দ না, এটা দিয়ে আমরা মনে রাখবো 37 বউ। ঠিক আছে, এই ছন্দটা দিয়েই আমরা হচ্ছে পুরা এই 5টা যে আমাদের যে ভেক্টর রাশির যোগের যে সূত্র আছে মনে রাখবো আমরা, একদম সিম্পল ভাই। দেখো, তো এই যে দন্তস্ব আছে, এই দন্তস্ব দিয়ে আমরা প্রথমেই মনে রাখবো, এই দন্তস্ব দিয়ে আমরা কি মনে রাখবো বলতো ভাইয়া? এই যে দন্তস্ব দিয়ে মনে রাখা যায় সাধারণ সূত্র, মনে রাখা যায় সাধারণ সূত্র। দন্তস্ব দিয়ে কি মনে রাখা যায়? সাধারণ সূত্র। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। ওকে, আচ্ছা এরপরে দেখো যে ত্রি আছে, ঠিক আছে, ত্রি দিয়ে কি মনে রাখবা? ত্রি দিয়ে মনে রাখবা ত্রিভুজ সূত্র। ত্রি দিয়ে মনে রাখবা ত্রিভুজ ত্রি দিয়ে মনে রাখবা ত্রিভুজ সূত্র। ঠিক আছে, আচ্ছা আবার দন্তস্ব দিয়ে তুমি মনে রাখবা কি? দন্তস্ব দিয়ে মনে রাখবা সামান্তরিক সূত্র। দন্তস্ব দিয়ে মনে রাখবা সামান্তরিক। ও, বানানটা ভুল করে ফেলছি। দন্তস্ব দিয়ে কি মনে রাখবা? দন্তস্ব দিয়ে মনে রাখবা সামান্তরিক সূত্র, সামান্তরিক। দন্তস্ব দিয়ে মনে রাখবা সামান্তরিক সূত্র। ওকে, আচ্ছা তাহলে এই যে বউয়ের ব দিয়ে মনে রাখবা, বহুভুজ সূত্র। বউয়ের ব দিয়ে কি হচ্ছে? এটা দিয়ে মনে রাখবা বহুভুজ সূত্র, বউয়ের ব দিয়ে হচ্ছে বহুভুজ সূত্র। আর এই যে এখানে রস্য আছে, এই রস্য দিয়ে মনে রাখবা উপাংশ সূত্র। কি সূত্র? এই রস্য দিয়ে হচ্ছে উপাংশ সূত্র। তো এখানে আমাদের যে ইংলিশ টার্মগুলো পরীক্ষায় একটু করে আসে, আমি লিখে দিই তোমাদের সকলের জন্য, একটু দেখে নিবা। ঠিক আছে, এগুলো একটু পরীক্ষা আসে। তো যেমন এটাকে তোমার বলা হয় জেনারেল ল। ঠিক আছে, এটা সবাই জানো, ইংলিশগুলো একটু লিখে দিই, দেখে নিবা। ঠিক আছে, জানো যদিও, ত্রিভুজ সূত্রকে ল অফ ট্রাইঙ্গেল বলা হয়। ল অফ ট্রাইঙ্গেল কি বলা হয়? এটাকে বলা হয় ল অফ ট্রাইঙ্গেল, TRIANGLE, ট্রাইঙ্গেল। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিবা। তারপরে দেখো এখানে যে তোমাদের বললাম যে দ্বন্দ্ব সদৃশ সামান্তরিক সূত্র, তো এগুলো আমি একটু তোমার লিখে দিই, তাহলে এগুলো একটু রিডিং দিবা। ঠিক আছে, কেন বললাম ভাইয়া এই ইংলিশ টার্মগুলো? আমি তো নর্মালি তোমাদের নাও বলতে পারতাম, বাট এইগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারে, এজন্য আমি একটু করে তোমাদের লিখে দিচ্ছি, যাতে করে তুমি একবার করে দেখলে পারো এটা। ঠিক আছে, তাহলে এটা কি? ল অফ, দেখো ল অফ পলিগন। ঠিক আছে, আর বহুভুজ সূত্রটা হচ্ছে, দেখো একটু করে, ল অফ কম্পোনেন্টস। এই যে লিখে দিছি। তো এটা একটু ইংলিশটা একটু রিডিং দিবা, একবার রিডিং দিলেই পারবা। যদি কখনো দেয় তাহলে এটা কাজে লাগাবা। ওকে, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এগুলো তো আমরা পড়ে ফেলছি অলরেডি। ওকে, তো আমরা এখনো সামনে যাব। এই যে এগুলো তো পড়ছি, এই যে এটা দেখো, এই যে কোনটি ভেক্টর রাশির যোগের সূত্র নয়? তো আমরা যেমন যে সূত্র দিয়ে বললাম 37 বউ, দিয়ে কি ছিল? দিয়ে ছিল সাধারণ সূত্র, তার মানে সাধারণ সূত্র আছে। তারপরে হচ্ছে তোমার ত্রি দিয়ে হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ এখানে অপশন নাই। ঠিক আছে, তারপর হচ্ছে ছিল আরেকটা দিয়ে কি ছিল? সামান্তরিক। তাহলে সামান্তরিক, সাধারণ আছে, সামান্তরিকও আছে। বউয়ের ব দিয়ে কি পড়ছিলাম একটু আগে? স্লাইডটা দেখো, বউয়ের আগের ব দিয়ে পড়ছিলাম তোমার বহুভুজ আর উপাংশ আছে। তারপরে সমান্তরাল কি কোথাও আছে? না। তাহলে এটা সঠিক উত্তর কি বলতো? সমান্তরাল। এটা হচ্ছে সমান্তরাল অ্যান্সার হবে, কেননা সমান্তরাল ওখানে ছিল না
ভাইয়া? ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে সমান্তরাল, এটার উত্তর হবে। ওকে ওকে ওকে, ফাইন ফাইন। তো চলো তাহলে আমরা পরবর্তী আলোচনা চলে যায়। আর এই যে একটু দাগাই দিই তাহলে উত্তরগুলো, এটার উত্তর কিন্তু খ নাম্বার উত্তর হবে, আর এখানেও খ নাম্বার উত্তর হবে। ওকে, তো পরবর্তী আলোচনায় তাহলে আমরা চলে যাই। ওকে ফাইন। তো আসো আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু পড়তে হবে। আমাদের নদী নৌকা আগেই চলে আসছে, সমস্যা নাই। আমরা এখানে একটু এই যে এখান থেকে আমরা নতুন একটা স্লাইড নেই, নেওয়ার পরে আমরা এখানে আরো পড়াশোনা করব। তো এবার দেখো ভাইয়া, এবার আমরা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। এটা তুমি এই যে মেডিকেলের জন্য তোমার যতটা গুরুত্বপূর্ণ, সামনে যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা এখানে কিন্তু সেম লেভেলের গুরুত্ব আছে, বুঝছো? একটু ভালো মতো পড়তে হবে। তো আমরা ওই যে সামান্তরিক সূত্রটা একটু পড়বো, ঠিক আছে? আমরা এবার ভেক্টরের যে সামান্তরিক সূত্র তোমরা পড়ছো, ওই সামান্তরিক সূত্র আমরা একটু করে পড়বো। সামান্তরিক সূত্র, সামান্তরিক সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রে আমরা কি কি জানি বলো তো? সামান্তরিক সূত্রে আমাদের এখানে তো চিত্রমিত্র লাগবে না, এত ডিপ নলেজ তো লাগবে না। আমাদের যেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে আমি সুন্দর মতো নোট করে পড়াই দিচ্ছি। তো সামান্তরিক সূত্র ক্ষেত্রে আমরা কি জানি, যে যখন আমাদের হচ্ছে এখানে তোমরা কি জানো, যে আমাদের এই যে একটা, যখন এখানে আমাদের কি থাকে বলতো, একটা সামান্তরিকের এই যে দুইটা বাহু মনে করো এখানে দেওয়া আছে, আমরা সামান্তরিকে অঙ্কন করে ফেলি, ঠিক আছে? আমরা যে একটা সামান্তরিকে মোটামুটি একটা সামান্তরিক আমরা অঙ্কন করে ফেলছি এখানে, ঠিক আছে? তাহলে এই যে একটা সামান্তরিকের আমরা যদি এটা এই যে একটু টেনে দিই, এই সামান্তরিকের আমাদের, আচ্ছা এটা আবার এই যে এখানে আসতে হবে। ওকে ফাইন। আচ্ছা, তো এই সামান্তরিকের ক্ষেত্রে যদি আমি লব্ধি বের করতে চাই, সামান্তরিকের ক্ষেত্রে যদি আমি লব্ধির মান বের করতে চাই, এই আর এর মান বের করতে চাই, ঠিক আছে? তো এটা তুমি মনে করো পি কিউ আর এস একটা সামান্তরিক দেওয়া আছে তোমার কাছে এখানে। তো সামান্তরিকের যদি লব্ধির মান তুমি বের করতে চাও, তো লব্ধির মানটা তুমি কেমনে বের করতে পারবা বলো তো? লব্ধির মান বের করার টেকনিকটা কি? এটা চিত্রটা খুব একটা ভালো হয়নি, একটু মুছে দেই, ঠিক আছে? এটা তোমাদের একটু দেখে নিবা, এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য আর কি দিলাম আর কি। তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো, এই যে আমাদের যে লব্ধিটা বের করতে হয়, স্পেশালি যে মাঝখানে যে লব্ধিটা ছিল, এই লব্ধিটা আমরা কিভাবে কিভাবে বের করবো? তো এই লব্ধি আর বের করার ফর্মুলাটা হচ্ছে, আমরা সবাই জানি, আর ইকুয়াল টু রুট ওভার, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? সামান্তরিক ক্ষেত্রে লব্ধির মান বের করার সূত্র কি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা তোমরা সবাই জানো। এখান থেকে তোমার পরীক্ষা অনেকগুলো প্রশ্ন আসবে, আমি সবগুলোই তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, পরীক্ষায় বলবে যে এই যে লব্ধির মানটা সর্বোচ্চ কখন হয়, মানে আর ম্যাক্স কখন হয়। মনে রাখবা, লব্ধির মানটা সর্বোচ্চ হয় পি প্লাস কিউ, এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? লব্ধির সর্বোচ্চ মান কোনটা? লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এটা হচ্ছে লব্ধির লব্ধির সর্বোচ্চ মান। তো এটা কি বলতো? এটা হচ্ছে তোমার লব্ধির সর্বোচ্চ মান। আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। আর প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে লব্ধির সর্বোচ্চ মান কোন কন্ডিশনে হয় বা কখন পাওয়া যায়, থিটার মান কত হইলে পাওয়া যায়? তাহলে থিটার মান যখন তোমার 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান সর্বোচ্চ হবে। কেমনে পেলেন আসো একটু বুঝাই দেই। প্রথম কথা হচ্ছে, এখন যেগুলো পড়াবো সব মেডিকেল ভর্তি পরীক্ষার মুখস্থ করতে হবে, বাট আমি একটু দেখাই দিই যে কিভাবে আসছে। তাহলে আমাদের যে সূত্র কি ছিল এখানে? সূত্র ছিল আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ অফ আলফা। এখানে আমি এই রুট না দিয়ে স্কোয়ার করে দিলাম। তাহলে এখন আমাকে বলছে যে লব্ধির সর্বোচ্চ মান কখন হবে। তাহলে দেখো, আমি যদি এখানে এই যে থিটা আলফার মানটা 0 বসাই, তাহলে কি হয়? তাহলে এখানে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, তাহলে কস কত বসাবো? কস 0 বসাবো। তাহলে আমরা জানি কস 0 মান কত? কস 0 মান হচ্ছে তোমার সাইন 0 মান 0, তাহলে কস 0 মান 1 হয়। তাহলে এখানে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 যদি হয় এখানে, তাহলে কি থাকবে? টু পি কিউ থাকবে। এই এতটুকুর মান 1 হয়ে গেছে, ঠিক আছে? এখানে তোমাদের আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে। তার মানে আমি বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা বলতে পারি। উভয় থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে কি থাকে? স্কোয়ার স্কোয়ার যদি বাদ দিই তাহলে তুমি বলতে পারবা এখানে ভাইয়া যে আর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ। যদি আমি এটাকে ভেক্টর চিহ্ন দিতাম, ঠিক আছে, হ্যাঁ বলতে পারবো কি এই যে, তাহলে মানে এই যে আর ইকুয়াল টু বলতে পারবো আমি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ আমার যদি এই যে আলফার মানটা 0 হয়, আলফার মানটা যদি 0 হয়, তাহলে আমি লব্ধির সর্বোচ্চ মানটা পাবো। আর লব্ধির সর্বোচ্চ মানটা কত? লব্ধির সর্বোচ্চ মানটা হচ্ছে যে এই যে দুটা ভেক্টরের যোগফল, ঠিক আছে? এই যে দেখো পি প্লাস কিউ, দুটা ভেক্টর যোগ করলেই আমি কি পাচ্ছি? লব্ধির সর্বোচ্চ মান পাচ্ছি, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এইভাবেই আমি লব্ধির কি বের করতে পারবো? সর্বোচ্চ মানটা বের করতে পারবো। এখন একইভাবে পরীক্ষায় আমার আসতে পারে যে লব্ধির সর্বনিম্ন মানটা কত, মানে আর মিনিমামের মানটা কত, ওই একইভাবে বের করতে পারবা। তাহলে এখানে পি প্লাস কিউ আর এখানে হচ্ছে পি মাইনাস কিউ, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এখন এটা তো কথা না, কথা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান কখন পাওয়া যায়? যখন থিটার মান তোমার 180 হবে। তুমি এভাবে 180 বসায় ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন আমাদের পরীক্ষা লাগবে না, আমরা মুখস্থ করে ফেলি। তাহলে থিটার মান 0 ডিগ্রি হলে সর্বোচ্চ মান পাওয়া যায়, আর থিটার মান 180 ডিগ্রি হলে সর্বনিম্ন মান পাওয়া যায়। এটা পরীক্ষায় সব থেকে বেশি আসে এগুলা, ঠিক আছে? এরপরে তোমাদের পরীক্ষায়
যেটা সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে তোমাকে বললো যে পি একটা ভেক্টর, তোমাকে বললো কিউ আর একটা ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টর এদের লব্ধির সমান কখন হবে? এই পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টর এদের লব্ধির সমান কখন হবে? যখন হবে তখন আলফার মান কত, এটা তোমাকে পরীক্ষা জানতে চাবে যে আলফার মান কত। তাহলে মুখস্থ করবা যে দুইটা ভেক্টর যদি তাদের লব্ধির সমান হয় তাহলে আলফার মানটা হয় 120 ডিগ্রি। আলফার মান কত হয়? আলফার মান হয় 120 ডিগ্রি। এটা কি করছি ভাইয়া? এটা আমি মুখস্থ করছি ভাইয়া। আমাদের মুখস্থ মনে রাখতে হবে যে দুইটা ভেক্টর যদি লব্ধির সমান হয় তাহলে মধ্যবর্তী কোণটা হয় আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আলফা 120 ডিগ্রি হইলে এখানে তোমার থিটা কত আসবে? মনে রাখবা থিটা ইকুয়াল টু হয় আবার আলফা বাই 2। তার মানে এই যে 120কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 120কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তোমার আসবে 60 ডিগ্রি। তাহলে তোমার পরীক্ষা আসতে পারে যে যদি আলফার মান 120 ডিগ্রি হয় তাহলে দুইটা ভেক্টর তাদের লব্ধি কি সমান হয় নাকি সমান হয় না? অবশ্যই সমান হয়, দেখা যাচ্ছে এখান থেকে। আর তাহলে সমান হলে আলফার মান কত হয়? 120 ডিগ্রি। যে দিক থেকে ঘুরায় ফিরায় প্রশ্ন আসুক না কেন এই লাইনটা মনে রাখলেই আমাদের কাভার আপ হয়ে যাচ্ছে, কোনো চাপ নাই। এরপরে মনে করো তোমাকে বলছে যে পি একটা ভেক্টর এবং কিউ হচ্ছে আরেকটা ভেক্টর। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে প্রশ্ন বলে দিবে এগুলা। ও আমাদের অডিও কি রেকর্ড হচ্ছে? আমাদের বয়া দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে, আমাদের কথা মেবি শোনা যাচ্ছে না। আমাদের কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন মনে হয় আমাদের কথা আমারও ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম তোমাদের এখানে, যে একটু সামারি করাই দিই তাহলে এই স্লাইডটা। যেটা বললাম যে সামান্তরিক সূত্র হচ্ছে যে লব্ধির যে সর্বোচ্চ মান আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ হবে এবং লব্ধির সর্বনিম্ন মানটা হবে পি মাইনাস কিউ। সর্বোচ্চ মানটা হয় কখন বলতো? যখন থিটার মানটা 0 ডিগ্রি হয় তখন হচ্ছে আমরা সর্বোচ্চ মানটা পাই। ঠিক আছে, এখানে আমরা থিটা বলে ফেলছি। আচ্ছা, ও আচ্ছা, সমস্যা নাই, এখানে থিটা দিয়ে প্রকাশ করছি, তাহলে থিটার মান 0 ডিগ্রি। আর এখানে থিটার মানে যে থিটা তো না, এখানে তুমি হচ্ছে আলফা যেহেতু দিয়ে প্রকাশ করছি, বুঝছো? তো এই জন্য এখানে আলফা বলা উচিত ছিল। আমি এটা একটু কারেকশন করে দিই তোমাদের। এখানে যেহেতু এখানে আলফা লিখছি, এটা আলফা বলাটাই এখানে উচিত হবে। ঠিক আছে, এটা একটু আমি এই এটা দিয়ে একটু দেখি, এই যে এটা দিয়ে মুছা যাবে হয়তো। এখানে এটা আলফা তুমি বললে এটা সুবিধা হয়। ঠিক আছে, যদি এখানে আলফা দ্বারা প্রকাশ করছি আমরা, তাহলে তুমি এখানে বলতে পারো সুন্দরভাবে, যদি আলফার মান 0 ডিগ্রি হয়, আলফার মান যদি তোমার 0 ডিগ্রি হয় তাহলে কি হবে বলতো? এটার মান সর্বোচ্চ হবে, এবং আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান সর্বনিম্ন হবে। আর এখানে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে পি এবং কিউ তোমার দুইটা ভেক্টর। তো এখন এই দুইটা ভেক্টরের, মনে করো তোমাকে একটা কন্ডিশন দিচ্ছে যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধির মান কত হবে? ঠিক আছে, লব্ধির মান কত হবে এটা তোমাকে জানতে যাচ্ছে, এটা তোমাকে জানতে যাচ্ছে। এবং তোমার কাছে দিয়ে দিছে আলফার মানটা দিয়ে দিছে, এই যে এই সূত্রের মধ্যে তোমাকে আলফার মান বলে দিছে। তোমাকে বলছে যে এই পি আর কিউ দুইটা ভেক্টর সমান। আলফার মান বলছে যদি 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমাকে এই যে আর এর মান কত হবে? তুমি তো এখানে পি এর জায়গায় পি বসাবা, কিউ এর জায়গায় পি বসাবা, কারণ দুইটা ভেক্টর সমান। তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আলফা 90 বসাবা, বসায় ক্যালকুলেশন করে তুমি এখানে যেটা পাবা সেটা হচ্ছে √2 ইন্টু পি। এখন কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আমার হাতে এত সময় আছে ক্যালকুলেশন করার মতো? এত সময় পাবো আমি না। তাহলে কি করতে হবে? এই যে জিনিসগুলো পড়াচ্ছি ভাইলে, কেন পড়াচ্ছি? অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, এই জন্যই তোমাকে আমি এগুলো লিখে দিচ্ছি, নোট করাই দিচ্ছি। তার মানে এই দুইটা পয়েন্ট মুখস্থ করতে হবে। এটাও মুখস্থ যে 0 হইলে পি প্লাস কিউ হয়, 180 হইলে পি মাইনাস কিউ হয়, আর তিনোটাই সমান হয় যখন আলফার মান 120 ডিগ্রি হয়, আর দুইটা সমান হয় এবং আলফার মান 90 ডিগ্রি হয় যখন আর এর মানটা হয় একটা ভেক্টরের √2 গুণ, একটা ভেক্টরের √2 গুণ। এগুলো 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আরেকটা কন্ডিশন আমি তোমাকে এখানে পড়াই। সেটা হচ্ছে মনে করো যে এখানে তোমাকে বলছে যে পি ভেক্টর এবং হচ্ছে কিউ ভেক্টর দুইটাই সমান, পি এবং কিউ দুইটাই সমান। ঠিক আছে, তাহলে এখন পি এবং কিউ দুইটা সমান যদি বলে যে এই লব্ধির মানটা কখন শূন্য হবে, মানে আলফার মান কত হলে এই লব্ধির মান শূন্য হবে, এটা তোমাকে একটা কন্ডিশন বললো যে আলফার মান কত হলে এখানে লব্ধির মানটা শূন্য হবে। তাহলে এখন তোমাকে মনে রাখা লাগবে যে আলফার মান যদি 180 হয়, আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির মানটা শূন্য হবে। তাহলে দুইটা সমান ভেক্টর এবং আলফার মান যদি 180 হয় তাহলে লব্ধি শূন্য হবে। পরীক্ষায় বললো দুটো সমান ভেক্টর, আর এর মান শূন্য, আলফার মান কত? 180 ডিগ্রি। যে পাশ থেকেই প্রশ্ন আসুক না কেন, হয় এটা বলা থাকবে, এটা বলা থাকবে, এটা বের করতে হবে, হয় এটা বলা থাকবে, এটা বলা থাকবে, এটা দেওয়া থাকবে, এটা তোমাকে বসাইতে হবে। তো যেটাই বলুক না কেন সেটাই কিন্তু আমাদের উত্তর করে আসতে হবে। ওকে, আচ্ছা, তো এই জায়গাটা আমরা একটু সুন্দরভাবে তোমাদেরকে আবারও একটু ইয়া করে দিই, তাহলে এটা তোমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। ওকে, তো আসো তাহলে ভাই আমরা পরবর্তীতে আমাদের যে আলোচনা সেখানে আমরা চলে যাই। এখানে আরেকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে মনে করো তোমাকে বলছে যে পি একটা ভেক্টর যার মান মনে করো 5, কিউ আরেকটা ভেক্টর যার মান মনে করো 5। ঠিক আছে, পি এর মানও 5, কিউ এর মানও 5। এখন এই পি আর কিউ 5 দেওয়া আছে, আর এর মান মনে করো তোমাকে বলছে 10। ঠিক আছে, দেখো এটাও সমান, এটাও সমান। ঠিক আছে,
তাহলে এই দুটো যদি সমান হয় এবং এই দুটো যোগ করলে হয় 5 5 10, তাহলে এখানে 10 আসে। এরকম কন্ডিশন হইলে তোমাকে যদি বলে আলফার মান কত, তাহলে সেটা হবে 0 ডিগ্রি। এই যে কয়েকটা কন্ডিশন, এই যে একটা কন্ডিশন, দুইটা, তিনটা, চারটা, এখানে দুইটা কন্ডিশন, এই 6টা কন্ডিশন থেকে দেখবা যে তুমি কোথাও না কোথাও একটা প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। তো এই জন্য এই কয়েকটা কন্ডিশন আমাদেরকে একটু ভালো মতো কিন্তু ভাইয়া পড়তে হবে যদি পরীক্ষায় প্রশ্ন কমন পাইতে চাও। এবার দেখো আমি তোমাকে আরো কয়েকটা সুন্দর সুন্দর জিনিস পড়াই। সেটা হচ্ছে মনে করো যে এ প্লাস বি এরকম মানে কি করে আছে, যোগ আকারে আছে, আবার এখানে মডুলাস চিহ্ন দেওয়া আছে, ইকুয়াল টু এ মাইনাস বি। যদি এইরকম কন্ডিশন হয় মানে কি, এখানে দেখো তো যে দুইটা ভেক্টরের আমাকে প্রশ্ন করলো, এরকম দিয়ে আমাকে প্রশ্ন করলো এখান থেকে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে থিটাটা কত হলে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা কত হলে ভেক্টর দুইটার যোগফল এবং বিয়োগফলের মান সমান হবে। ভেক্টর দুইটার যে যোগফল আকারে আছে এবং এখানে কি আকারে আছে বলতো, বিয়োগফল আকারে আছে। তো এই যোগফল এবং বিয়োগফলের মান সমান হবে, কখন সমান হবে, থিটার মানটা কত হওয়া লাগবে, এই এই এটা আমাদের মুখস্থ করতে হবে, আমাদের একদম মুখস্থ করতে হবে। এখানে থিটা ইকুয়াল টু কত হবে বের করা যায়, আমাদের তো সময় নাই। আমরা যদি পরীক্ষা ধুপধাপ উত্তর করবো, এখানে আমাদের মনে রাখা লাগবে থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। কত হবে বলতো, থিটা ইকুয়াল টু হবে আমাদের এখানে 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাহলে তুমি এটা লিখতে পারো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এটাকে আমি বলতে পারি 90 ডিগ্রি বা পাই/2 বলতে পারি। তাহলে এই যে তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা পাই/2 হলে, পাই/2 হলে, পাই/2 হলে ভেক্টর দুটির ভেক্টর দুটির যোগফল, ভেক্টর দুটির যোগফল ও বিয়োগফলের মান সমান হবে। ভেক্টর দুটির যোগফল ও ভেক্টর দুটির যোগফল ও বিয়োগফলের মান, ভেক্টর দুটির যোগফল ও বিয়োগফলের মান সমান হবে। ঠিক আছে, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা পাই/2 হয়, তাহলে ভেক্টর দুটি যে বলছিলাম না, এর যোগফল এবং বিয়োগফলের মান কি হবে, সমান হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাদের মনে রাখা লাগবে, এটা পরীক্ষায় আসে। এরপরে আরেকটা শর্টকাট এরকম তোমাদেরকে শেখাই। সেটা হচ্ছে যে তোমাকে মনে করো বললো যে এখানে দেখো আগেরটা ছিল যোগ আকারে, এবার মনে করো বলছে এ ডট বি, এ ডট বি, আবার মনে করো তোমাকে বলছে এ ক্রস বি। ঠিক আছে, এ ডট বি আবার এ ক্রস বি, এরকম কন্ডিশন দিয়ে বলছে যে এখানে থিটার মান কত হবে। তাহলে এখানে দেখো ডট গুণফল এবং ক্রস গুণফল আকারে থাকলে চোখ বন্ধ করে উত্তর দাগাবা থিটার মান 45 ডিগ্রি। ঠিক আছে, চোখ বন্ধ করে কত দাগাবা, চোখ বন্ধ করে দাগাই দিবা 45 ডিগ্রি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তো এবার আমরা ওই যে মনে করো আমাদের একটু ম্যাথ দেখবো, তো ওই ম্যাথ করার জন্য আমাদের একটা মধ্যবর্তী কোণের সূত্র লাগবে। তো আমরা একটু মধ্যবর্তী কোণের সূত্রটা তোমাদের একটু লিখে দিই। মধ্যবর্তী কোণ, ঠিক আছে, মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। মনে করো আমরা কেমনে বের করবো, একদম সিমিলার সূত্র মনে রাখবা যে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে কস ইনভার্স দিব উপরে, দেওয়ার পরে দুটো ভেক্টর থাকবে এ আর বি। তো এই দুটো ভেক্টর উপরে কি করবো, ডট গুণফল করব। ডট গুণফল করবো, এখানে নিচে এ এর মান বসাবো, এখানে বি এর মান বসাই দিব। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সূত্র যে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি, দুটো ভেক্টরকে ডট গুণফল করলাম, নিচে এ এর মান এবং বি এর মান ভাগ করলাম। একটু পরে এটা একটা ম্যাথ দেখাবো। এখন একটা ম্যাথ দেখাইলে তোমাদের হচ্ছে এই সূত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এবার এখানে আরো কয়েকটা ব্যাপার তোমাদের একটু বলা দরকার। সেটা হচ্ছে দেখো সেটা কিরকম, যে তোমরা সবাই জানো এটা, যে একটু পরে আমরা এটা পড়াবো, তারপর একটু তোমাদের বলে দেই। সেটা হচ্ছে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তোমরা জানো না ভাইয়া? এটা জানলে একটু কমেন্ট করে আমাকে বলো তো, যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি। এটা সবাই মনে হয় জানে যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা কি, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই যে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এ ডট বি ইকুয়াল টু কি হয়, 0 হবে। আর একইভাবে তোমাকে যদি বলা হইতো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, যদি তোমাকে বলে যে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, লম্বটা তো বলে দিলাম, এটা তোমরা পারবা। তাহলে সমান্তরাল হওয়ার শর্তটা কি, এই যে এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে। এই দুটো একটু মনে রাখবা যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0 হবে, আর দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে। এই কয়েকটা সূত্র মনে রাখো। এবার আরো কয়েকটা সূত্র লিখে দিব, এগুলো তোমার পরীক্ষায় দেখবা যে চলে আসছে। তিনটা সূত্র তোমাদেরকে স্পেশালি লিখে দিব, এই তিনটা সূত্র মনে রাখলে তোমাদের অনেকটা কাজে লাগবে। দেখো আমি তোমাদের একটু সুন্দর করে লিখে দিই, কয়েকটা সূত্র জাস্ট মনে রাখা লাগবে। সেটা হচ্ছে
সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল মনে রাখবো, সামান্তরিকের 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 ক্ষেত্রফল, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখন দেখো এই যে সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন হইতে পারে। সামান্তরিক ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটা কন্ডিশন হইতে পারে। যদি তোমাকে প্রশ্নে বাহু বলা থাকে, যদি প্রশ্নে বাহু বলা থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি হবে জানো? বাহু বলা থাকলে সূত্রটা হবে এ ক্রস বি, এর মানটা জাস্ট বের করা। তোমাকে ডাইরেক্ট সূত্র আসতে পারে এখানে। আর যদি দেখো বাহু বলা নাই, তোমাকে বলছে কর্ণ, বলছে সামান্তরিক ক্ষেত্রফল, বাট তোমাকে কর্ণ দিয়ে দিছে, কর্ণ দিয়ে দিলে ক্ষেত্রফল বের করার সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখনও এ ক্রস বি থাকবে, বাট সামনে চলে আসবে একটা হাফ, চলে আসবে হাফ এ ক্রস বি, ঠিক আছে। তার মানে যখন তোমাকে এই যে শুধুমাত্র বাহু বলছে সামান্তরিক ক্ষেত্রফলের কথা, তখন তুমি এ ক্রস বি করছো, বাট কর্ণ বললে হাফ এ ক্রস বি চলে আসে। আরেকটা সূত্র তোমাকে এখানে মনে রাখা লাগবে, সেটা হচ্ছে, দেখো আরেকটা সূত্র এখানে মনে রাখবা, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল তুমি কেমনে বের করবা? ত্রিভুজের বাহু দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? ত্রিভুজের মনে করো বাহু দেওয়া আছে, তো এই বাহু দেওয়া থাকলে তুমি কিভাবে ক্ষেত্রফল বের করবা? ত্রিভুজের বাহু দেওয়া আছে, কেমনে ক্ষেত্রফল বের করবা? তাহলে এটারও তোমার সূত্রটা কি, যে ত্রিভুজের বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্রটা হলো হাফ ইন্টু এ ক্রস বি। তো আমি এটা স্পেশালি যেমন মনে রাখতাম, যে সবগুলো আমি মনে রাখতাম সব হচ্ছে হাফ এ ক্রস বি, কারণ পরীক্ষা আসলে তিনটার মধ্যে থেকে আসে, এর বাইরে থেকে তো আসে না, কারণ বই এগুলাই আছে। তাহলে আমি মনে রাখতাম যে সবগুলোই হচ্ছে হাফ এ ক্রস বি, শুধুমাত্র সামান্তরিকের বাহু বললে এ ক্রস বি, আর বাকিগুলো বললে হাফ এ ক্রস বি। তাহলে সহজে মনে রাখা যায়। তোমাদের যেভাবে মনে রাখতে সুবিধা হয় একটু কষ্ট করে মনে রাখো, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আমরা আরো কয়েকটা জিনিস পড়বো, যেখান থেকে মেডিকেল ভর্তির পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন চলে আসছে, ঠিক আছে, বেশ কয়েকবার প্রশ্ন চলে আসছে। আমি তোমাকে সেই জিনিসটা বলি, দেখো একটু করে। এটা তোমাদের 18-19 সালেও প্রশ্ন আসছিল, আমি তোমাকে বলি। দেখো এখানে তোমাদের পড়তে হবে এবার ভেক্টর যোগের কয়েকটা সূত্র। আমরা পড়বো হচ্ছে ভেক্টর যোগের কয়েকটা সূত্র, ভেক্টর যোগের ভেক্টর যোগের কয়েকটি সূত্র, কয়েকটি সূত্র। আমরা পড়বো কি, ভেক্টর যোগের আমরা কয়েকটা সূত্র নিয়ে একটু পড়াশোনা করব। তো এখানে আমাদের কয়েকটা সূত্রের মধ্যে দেখো আমরা পড়বো বিনিময় সূত্র, বন্টন সূত্র, সহন সূত্র। তো এগুলো মনে কষ্ট হয়ে যায়, আমরা একটা শব্দ মনে রাখি, আমরা একটা শব্দ মনে রাখি। শব্দটা হচ্ছে এরকম, যে শব্দটা হচ্ছে এরকম, বিগ বস। আমরা শব্দ মনে রাখবো বিগ বস, ঠিক আছে। তো এই বিগ বস দিয়ে আমরা কি মনে রাখবো? দেখো এই যে প্রথমে একটা শব্দ ভাঙাবো বিগ, ঠিক আছে, ব দিয়ে একটা শব্দ মনে রাখবো, বস দিয়ে একটা মনে রাখবো। তো এই যে আমাদের প্রথমে আসলো বিগ, ঠিক আছে, এই যে বিগ বসের বিগ দিয়ে তুমি মনে রাখবা বিনিময় সূত্র, বিগ দিয়ে মনে রাখবা, বিগ বসের বিগ দিয়ে হচ্ছে বিনিময় সূত্র, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবো বিনিময় সূত্র। তারপর একটা ব আছে, এই ব দিয়ে আমরা মনে রাখবো বন্টন সূত্র। তাহলে এই ব দিয়ে মনে রাখবো আমরা বন্টন সূত্র মনে রাখবো, ঠিক আছে। এরপরে দেখো আছে দন্তস্ব আছে, এই যে সর্বশেষ একটা। তো এই সর্বশেষ দন্তস্ব দিয়ে আমরা কি মনে রাখবো? সংযোজন সূত্র, সংযোজন সংযোজন সূত্র মনে রাখবো। তো পরীক্ষা আসে কিভাবে প্রশ্ন হয় জানো? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 18-19 সালে একবার প্রশ্ন আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, 2018 এবং 2019 সালে একটা প্রশ্ন আসছিল। বলছিল যে নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র, নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র। তাহলে আমি যদি না জানি যে কোনটা বিনিময় সূত্র, তাহলে উত্তর করতে পারবো? পারবো না। এই জন্য আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে তোমাদের কোনটা হচ্ছে বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্রটা কিরকম আমি তোমাকে একটু বলে দিই, এর চেহারাটা কিরকম। মনে করো একটা ভেক্টর তোমার আছে পি প্লাস কিউ। তাহলে বিনিময় মানে কি? জাস্ট স্থানটা পরিবর্তন করবে, পি এর জায়গায় কিউ আসবে, কিউ এর জায়গায় পি যাবে, পি প্লাস কিউ আছে উল্টায় যাবে, এই যে কিউ প্লাস পি, মানে স্থান বিনিময় করলো, পি প্লাস কিউ ছিল কিউ প্লাস পি হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের বিনিময় সূত্র। বন্টন সূত্র কিরকম? দেখো বন্টন সূত্রটা হচ্ছে, মনে করো এরকম আছে, এম পি প্লাস কিউ। তাহলে বন্টন মানে কি? এটা যদি দুইজনের সাথে গুণ আছে, তাহলে এমটাকে পি এর সাথে বন্টন করে দিব, এমটাকে কিউ এর সাথে বন্টন করে দিব। তাহলে এই যে এম পি, ঠিক আছে, এম পি প্লাস এম কিউ, এই যে বন্টন করে দিলাম। এরপরে দেখো সংযোজন সূত্র। সংযোজন কিরকম দেখো, মনে করো এরকম আছে যে পি প্লাস কিউ, দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর যোগ আকারে আছে, ঠিক আছে।
এর সাথে আবার যোগ আকারে আছে, আর যোগ আকারে আছে, ঠিক আছে। তারপরে দেখো সংযোজন সূত্রটা বেসিক্যালি কিরকম, প্রথমে পি আর কিউ একসাথে ছিল, আর কে আলাদা, ওই যে গ্রামের ভাষায় বলে না যে জুদা খায়, জুদা করে দিছে, আলাদা করে দিছে, যে এখানে আর কে আলাদা করে দিছে। এরপরে দেখো মনে করো পি আর কিউ একসাথে সংসার করতেছে, আর কে আলাদা বা জুদা করে দিছে। এখন এই যে পিটাকে আবার আলাদা করে দিয়ে এই কিউ আর আর একসাথে সংসার করতেছে, কিউ আর আর একসাথে সংসার করতেছে, মানে পি কে এখানে জুদা করে দিছে। প্রথমে আর কে জুদা করে দিল, পরে পি কে আলাদা করে দিছে, ঠিক আছে, একলা করে দিছে। তোমরা যেভাবে মনে রাখতে পারো, আমি তোমাকে একদম গ্রামের ভাষায় বুঝাই দিলাম, ওকে। তো এই যে ভাইয়া তোমাদের এটা কি বলা হয়, কি বলা হয় বলো তো, এটা কি বলা হয়, সংযোজন সূত্র বলা হয়। তো এইগুলো থেকে আমাদের পরীক্ষায় কিন্তু মেডিকেলের প্রশ্ন আসছে, যেটা আমি তোমাদেরকে যেখানে দেখাই দিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে। তাহলে আমাদের একটু কি ভালো করে এই জিনিসগুলো পড়তে হবে। এরপরে আসো আমরা পরবর্তীতে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে সেখানে আমরা চলে যাই। আমরা এবার কয়েকটা জাস্ট এক্সাম্পল নিয়ে পড়বো, এগুলো আমাদের পরীক্ষা আসে কিরকম দেখো একটু করে। আমরা পড়বো এই যে এই সাইডে পড়বো আমরা, এখানে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের যোজন নিয়ে পড়বো, এখানে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের, এখানে আমরা ভেক্টরের যোজন নিয়ে পড়বো। আর এই সাইডে আমরা পড়বো হচ্ছে ভেক্টর বিভাজন নিয়ে পড়বো, ঠিক আছে, ভেক্টর ভেক্টর বিভাজন, ভেক্টরের যোজন এবং হচ্ছে আমরা বিভাজন নিয়ে পড়বো। তাহলে এইটা আমরা সুন্দরভাবে মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা ভেক্টরের যোজনের কিছু এক্সাম্পল পড়বো। যোজনের এক্সাম্পল গুলো কিরকম হইতে পারে দেখো, আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিই যেগুলো পরীক্ষায় সর্বাধিক বার আসছে বা যেগুলো কমন বারবার পরীক্ষা আসে, এগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিই। তো ভেক্টরের যোজনের এক্সাম্পল গুলোর মধ্যে প্রথমেই আছে তোমার পাখির উড্ডয়ন, কি বললাম, ভেক্টরের যোজনের মধ্যে প্রথমে আছে হচ্ছে পাখির উড্ডয়ন, ঠিক আছে, পাখির উড্ডয়ন, এটা তোমাদের 1 নম্বরে আছে। 2 নম্বর, তারপরে তুমি দেখবা নৌকার গতি, পাখির উড্ডয়ন, এরপরে বলতে পারবা নৌকার গতি, ঠিক আছে, দুইটা। আরেকটা তোমাদের বলি, সেটা হচ্ছে চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, ঠিক আছে, চলন্ত গাড়িতে চলন্ত চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের ভেক্টর যোজনের এক্সাম্পল। আর যদি আমরা ভেক্টর বিভাজনটা পড়ি, তাহলে ভাইয়া ভেক্টর বিভাজনের একটা শব্দ দিয়ে মনে রাখবা, সেই শব্দটা হচ্ছে এরকম, মনে রাখো গোল, গোল শশা, ঠিক আছে, গোল শশা, এটা দিয়ে আমরা কি মনে রাখবো, ভেক্টর বিভাজনের এক্সাম্পল গুলো মনে রাখবো। তো এই যে গোলের গ দিয়ে মনে রাখবা গুণ দিয়ে নৌকা টানা, কি মনে রাখবা, এটা হচ্ছে গুণ দিয়ে নৌকা টানা, ঠিক আছে, গুণ দিয়ে নৌকা টানা। এটা আমরা সুন্দর মনে রাখলাম। এখানে কিন্তু ছিল শুধু নৌকার গতি, আর এখানে হচ্ছে গুণ দিয়ে নৌকা টানা। আর ল দিয়ে হচ্ছে লন রোলার, লন রোলার, লন রোলার, ঠিক আছে, এটা কি মনে রাখবো, লন রোলার, এই শব্দটা মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরো কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো আমি তোমাদের এই জিনিসটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। এখানে তোমাদের যেটা বলছে শশা, শশার দন্তস্ব দিয়ে কি মনে রাখবা, শশার এই যে শশার দন্তস্ব দিয়ে মনে রাখবা সরল দোলকের গতি, এটা মনে রাখবা সরল দোলকের, সরল দোলকের গতি, কি বললাম এটা ভাইয়া, এটা তোমাদেরকে বললাম সরল দোলকের গতি। আচ্ছা, এটা একটু তোমরা লিখে নাও একটু সুন্দর মতো, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সরল দোলকের গতি। আর এই দন্তস্ব দিয়ে আবার মনে রাখবা সাইকেলের ক্রাঙ্কের গতি, ঠিক আছে, সাইকেলের সাইকেলের ক্রাঙ্কের গতি, ঠিক আছে, সাইকেলের ক্রাঙ্কের গতি। তো এই এক্সাম্পল গুলো একটু কষ্ট করে মনে রাখবা। যেহেতু এখানে আমাদের লন রোলারের এই যে লন রোলার এই কথাটা চলে আসলো, তো আমি এটা নিয়ে তোমাদের একটু হালকা একটু পড়াশোনা আছে, তো এটা একটু তোমাদের একটু বুঝাই দেই। যেহেতু চলে আসলো টপিকটা, কয়েকটা কথা তোমাদের বলি, না বললেই নয়, যেটা পরীক্ষায় আসবে, যেহেতু আসতে পারে, সম্ভাবনা আছে। তো এই যে লন রোলার নিয়ে দুইটা কথা বলি, এগুলো আসতে পারে, লন রোলার, আচ্ছা, লন রোলার, ঠিক আছে, লন, দেখো লন রোলার, রোলার, তাহলে এই লন রোলার নিয়ে পড়তে হবে। এখানে পরীক্ষা আসে যে লন রোলার খেলার সময় আসলে এখানে কার্যকর বলটা কি এবং টানার সময় কার্যকর বলটা কি। তোমরা জানো যে লন রোলারকে ঠেলার সময় কিন্তু শক্তিটা বেশি লাগে, ঠিক আছে। তাহলে এই লন রোলার খেলার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে কি হয়, আমাদের পরিশ্রম বেশি করতে হয়। তাহলে এই লন রোলার ঠেলার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, যে ডাব্লিউ নেট বা কার্যকর বলের সূত্রটা কি, ডাব্লিউ নেট ইকুয়াল টু তোমার হচ্ছে এম জি প্লাস এফ সাইন থিটা, এম জি প্লাস এফ সাইন থিটা, এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে। তারপর ঠেলার ক্ষেত্রে কিন্তু মানে
এই কষ্টটা বেশি হয়। আর যখন টানার ক্ষেত্রে, লন রোলার টানার ক্ষেত্রে যদি তুমি দেখো, এখানে কিন্তু তোমার পরিশ্রম বা খাটনি কম হয়। কেন পরিশ্রম বা খাটনি কম হয় কারণ এখানে তোমার ডাব্লিউ নেটটা হচ্ছে এম জি মাইনাস এফ সাইন থিটা, এম জি মাইনাস এ, কাটাকাটি করে ফেললাম। আচ্ছা, এম জি মাইনাস, এখানে দেখো এম জি মাইনাস তোমাদের হচ্ছে এফ সাইন থিটা, এম জি মাইনাস এফ সাইন থিটা। তারপরে এখানে এখানে যে মাইনাস মানে কি, এই অংশটা বাদ চলে যাচ্ছে, তার মানে তোমার টানার ক্ষেত্রে খাটনি কিন্তু কমই হবে। তো এখন পরে এটা প্রশ্ন আসে যে, যেহেতু আমি বললাম যে ঠেলার ক্ষেত্রে এখানে খাটনি বেশি হয় বা পরিশ্রম বেশি হয়, বা ঠেলাটা টানা ঠেলার থেকে টানাটা বেশি সহজ, কতটুকু বেশি সহজ বা কতটুকু ওজন কম হয়, যদি এটা পরীক্ষা আসে তুমি এটাও কিন্তু বের করতে পারবা। এই সূত্রটা হচ্ছে টু এফ সাইন থিটা। তুমি যে এই সূত্রটা দিয়ে যদি তোমাকে বলে যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা তো সহজ, বুঝলাম, কতটুকু সহজ এটা যদি বের করতে বলে, তাহলে এই যে জাস্ট টু এফ সাইন থিটা, এখানে জাস্ট মান বসাই দিলে তুমি কিন্তু এই টাইপের ক্যালকুলেশন গুলা ইজিলি করতে পারবা। কোনো চাপ নেওয়ার সুযোগ নাই, ঠিক আছে, একদম ইজিলি তুমি এই ক্যালকুলেশন গুলা করতে পারবা। ওকে, আচ্ছা, তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভেক্টরের স্কেলার গুণন এবং ডট গুণন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ টপিক, ভেক্টরের স্কেলার গুণন, ঠিক আছে, ভেক্টরের ভেক্টরের স্কেলার গুণন, স্কেলার গুণন, অথবা এটাকে আমরা বলতে পারি ডট গুণন। এই স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে আমরা একটু সুন্দর মতো আলোচনা করার চেষ্টা করব। তো দেখো এখানে বেসিক্যালি আসলে কি বলছে, এখানে কি বলতে চাচ্ছে এরা। স্কেলার গুণন, দেখো স্কেলার গুণন তোমরা সবাই জানো যে এই সূত্রটা কি হয়। স্কেলার গুণনের সূত্রটা হবে যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। যদি আমি স্কেলার গুণন করি এখানে এ ডট বি আমি এখানে করি, তাহলে আমি কি পাবো, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা আমরা পাইলাম, ঠিক আছে। তাহলে একইভাবে যদি আমরা এখানে নিচে স্কেলার গুণন এবং সাথে যদি আমি ভেক্টরটা একবারই পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আমি একটু লিখে নেই এখানে, এখানে আমরা একবারই পড়বো ভেক্টর গুণন, ভেক্টর গুণন বা যেটাকে আমি বলতে পারি ক্রস গুণনও বলতে পারি, ভেক্টর গুণন বা যেটাকে আমরা ক্রস গুণনও বলতে পারি। এটাও আমরা এখানে একবারই পড়ার একটু চেষ্টা করি, এটা আমরা এখানে পড়ার চেষ্টা করি। ওকে, ফাইন। তো দেখো এই যে ভেক্টর গুণনের ক্ষেত্রে সেটা কি হয়, এখানে তাহলে এখানে তোমার হচ্ছে ভেক্টর গুণনের ক্ষেত্রে হবে এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এখানে তোমার হবে যে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি হলে তুমি কি বলতে পারবা, এখানে তুমি বলতে পারবা যে এ বি সাইন থিটা। তাহলে এখানে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, আর ক্রস গুণফলের ক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, এখানে কস থিটা এখানে সাইন থিটা। এখন এই যে তোমার তোমার কি বলছে এখানে স্কেলার গুণন বলছে। তো এই স্কেলার গুণন হচ্ছে তোমার বিনিময় সূত্র মেনে চলে, কি করে স্কেলার গুণন তোমার হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে। স্কেলার গুণন কি করে, বিনিময় সূত্র মেনে চলে। আর ভেক্টর গুণন কি করে জানো, এটা বিনিময় সূত্র মেনে চলে না, এটা বিনিময় সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র বিনিময় সূত্র মেনে চলে না। এটা এটা কি করে, বিনিময় সূত্র মেনে চলে না। এখন এখানে তোমাকে কিছু জিনিস জানতে হবে, যে স্কেলার গুণফলের কিছু প্রপার্টি আছে, এগুলো তোমাকে জানতে হবে। যেমন মনে করো এগুলো তোমাকে পরীক্ষা আসবে, যদি এখানে বলে যে এই যে আই ডট আই, ঠিক আছে, আই ডট আই, তারপরে তোমাকে বলতে পারে জে ডট জে, তারপরে তোমাকে বলতে পারে কে ডট কে, এটা একটা কন্ডিশন হইতে পারে। আবার তোমাকে বলতে পারে আই ডট, দেখো আই ডট জে, তোমাকে বলতে পারে জে ডট কে, আবার বলতে পারে কে ডট আই। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, যখন সবগুলোই যে এক আই আই দেখছো, জে জে কে কে, তখন এই মানটা হয় ওয়ান, একদম ঠাড়া মুখস্থ করে ফেলো, ঠিক আছে, ওয়ান। আর যখন হচ্ছে এরকম যে আই জে জে কে কে আই, তখন এই মানটা হবে শূন্য। এটা কেমনে আসতেছে, এই যে মনে করো এখানে আছে আই, এখানে আছে তোমার জে, এখানে আছে কে, এটা সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এই যে এই দিক বরাবর ঘটে, এই দিক বরাবর ঘটে, ঘরে, ঠিক আছে, ঘুরতেছে। তাহলে যে আই জে, এই যে আই জে থাকলে তাহলে এখানে যে আই জে, তারপরে কি জে কে, এই যে জে কে, তারপরে এই যে কে আই এই বরাবর ঘুরতেছে সবসময়, এই যে এই বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, যেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই দুইটা মান মুখস্থ করবা, এগুলো পরীক্ষা ডিরেক্টলি চলে আসে। আর যদি আমরা এখানে এই যে তোমাদের ভেক্টর গুণফলের ক্ষেত্রে আসি, তাহলে দেখো সেম জিনিসটাই হবে এখানে, জাস্ট ক্রস গুণফল। যে আমাদের একটু সাউন্ড প্রবলেম হয়ে গিয়েছিল, আশা করি আমি তোমাদের এই জায়গাটা ভালো মতো বুঝাই দিতে পারবো। চাপ নিও না, টেনশন নিও না। আমি পরবর্তীতে দেখলাম যে এই জায়গাটায় তোমাদের একটু সাউন্ড প্রবলেম হয়ে গিয়েছে, তোমরা শুনতে পারোনি, আমি একটু তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, তো এইখানে আমি যেটা তোমাদের বলছিলাম যে স্কেলার গুণ আর এখানে যেটা হচ্ছে অপর নাম ডট গুণন, আর ভেক্টর গুণ যে ক্রস গুণন বলা হয়। তো এটা তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, এটা বিনিময় সূত্র মেনে চলে না। তো এখানে যখন আমরা হচ্ছে
এই যে এ ডট বি করছি, যখন এ বি কস থিটা পেয়েছি, তোমাদের একটা জিনিস বলছিলাম যে আই ডট আই, জে ডট জে, কে ডট এ যদি একই জিনিস হয় তাহলে হবে 1। আর যেমন এখানে দেখো যে আই জে, জে কে, কে আই, মানে উল্টা উল্টা আসতেছে, এখানে একই ছিল আই আই, এখানে আই জে, এখানে জে কে, কে আই। মনে রাখবা একই হলে 1 আর ভিন্ন হলে 0। তো এটা কেমনে আসলো, এই যে আই জে কে এখানে আমরা নিয়েছি, তো এই যে আই এর পরে জে, এখানে সবসময় মনে রাখবো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই যে এই ডিরেকশন বরাবর যাবে, এই ডিরেকশন মানে কি ঘড়ির কাঁটার দিকে সবসময় এটা যাবে। তাহলে আই জে আসছে, এই যে আই জে, তারপরে কি জে কে, এই যে জে কে, তারপরে কে আই, ঠিক আছে, তারপরে যে আই জে, আই জে, তারপর হচ্ছে জে কে, জে কে, কে আই, এই এই দিক বরাবর এটা যাবে। এবং দেখো এখানে এই যে আই আই জে জে কে কে ছিল, এখানেও আছে আই আই জে জে কে কে, তার মানে এখানে ছিল ডট, এখানে আছে ক্রস। তাহলে যখন ডট ছিল তখন ছিল 1, আর যখন এখানে ক্রস হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে আমি 0 বলছি। তারপরে উল্টা, এখানে 1 থাকলে এখানে হবে 0। আবার দেখো এই যে পরবর্তীতে আই ক্রস জে যখন আসলো তখন কে কিভাবে আসলো, এটা ওই যে আমি একটু আগে বললাম যে আই জে কে, এটা সবসময় ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরাবো। তাহলে এই যে আই আর জে আছে, আই আর জে এই দিক বরাবর সবসময় ঘুরবে, আই জে আছে তারপর এটাকে কে, এই জন্য কে চলে আসছে। এরপরে দেখো জে আর কে, তাহলে এই যে জে আর কে এরপর এটাকে আই, এই জন্য আই চলে আসছে। এরপরে কে আর আই, কে আর আই এরপরে কে জে, এই জন্য এখানে জে চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছো। কিন্তু কখনো যদি এরকম হয় যে জে ক্রস আই, তার মানে এই যে জে আই, তাহলে আমি সবসময় বললাম যে এই দিক বরাবর ঘুরবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কিন্তু এ তো উল্টা দিকে ঘুরছে। এই যে জে ক্রস আই, তার মানে কি জে ক্রস আই মানে কি উল্টা দিকে গেছে, উল্টা দিকে গেলে তো কে আসে, হ্যাঁ কে আসবে, বাট যেহেতু উল্টা দিকে গেছে এই জন্য সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। আবার দেখো মনে করো তোমাকে বলছে যে কে ক্রস আই, যে কে ক্রস আই, ঠিক আছে, তাহলে আমাদের এটা এটা কোন দিকে যাওয়া লাগতো দেখো, ও আচ্ছা এখানে কে, এটা ঠিকই আছে, কে ক্রস আই এই দিক বরাবর, এই দিক বরাবর হওয়া লাগবে না, কে ক্রস আই, তাহলে সেখানে যেই হবে। আর যদি এরকম হইতো, এই যে যদি তোমার মনে করো, এটা তোমাদের একটু এখানে দেখাই দেই, এটা তোমার ঠিকই আছে, এটা তোমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা লিখতে ভুল হয়েছিল, এটা তোমাদের এখানে আমি মুছে দিচ্ছি, এটা এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো তুমি একটু এখানে যে খেয়াল করো ভাইয়ারা, মনে করো তোমাকে আমি বলছি যে এরকম, যে তোমাকে বলছি যে আই ক্রস কে, তোমাকে বলছি আই ক্রস কে, তাহলে কি হবে, এই যে উল্টা দিকে আসছে, আমাদের যাওয়া লাগতো এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর ঘোরা লাগতো, এই দিক বরাবর ঘোরা লাগতো, বাট উল্টা দিকে ঘুরছি, আই ক্রস কে উল্টা দিকে আসছি। আই ক্রস কে কি, এখানে যে হবে, বাট যে সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই জিনিসগুলোই তোমাদেরকে এখানে বুঝিয়েছিলাম। আর এর পরবর্তীতে তোমাদেরকে যে অংশটা বুঝাইছি সেটা হচ্ছে দেখো কিছু বিশেষ ক্ষেত্র তোমাদেরকে বুঝিয়েছিলাম। যেমন আমরা ওই যে বলছিলাম যে এ ডট বি মানে কি এ বি কস থিটা, তো এ বি এর জায়গায় আমি এখানে পি ডট কিউ বসাইছি, একই কথা, তার মানে পি ডট কিউ মানে কি পি কিউ কস থিটা, ঠিক আছে। আবার এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা, আর এখানে পি ক্রস কিউ মানে কি পি কিউ সাইন থিটা, জাস্ট এ ডট বি এর পরিবর্তে এখানে পি কিউ অ্যাপ্লাই করছি, এতটুকুই। এখন বলছি যদি আলফার মান যদি এখানে 0 হয় তাহলে কি হবে, আলফার মান 90 ডিগ্রি হলে কি হবে, 180 হলে কি হবে। যখন আমি আলফার মান এখানে 0 বসাইছি, তাহলে 0 বসাইলে কি হবে, কস 0, তাহলে কস 0 মান কত, কস 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, তাহলে যদি 1 হয় তাহলে এখানে পি কিউ থাকবে। তাহলে আলফার মান যখন 90 ডিগ্রি, তার মানে কি কস 90, কস 90 মান কত 0, কস 90 মান কত 0, ঠিক আছে। তাহলে cos 90 শূন্য হলে পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য পি কিউ শূন্য। এরপরে 180 বসাইছি, 180 মানে কি cos 180, তাহলে cos 180 মান কত -1, এই জন্য এখানে মাইনাস পি কিউ হয়েছে। জাস্ট এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দেখাইছি। একইভাবে এখানে যখন আমি আলফার মান 0 বসাবো তাহলে কত হবে, সাইন 0 মান 0, এই জন্য যদি এখানে পুরোটাই 0 হয়ে যাবে, এই জন্য 0 হয়েছে। 90 বসালে কত, সাইন 90 মান 1, 1 মানে কি, তাহলে এখানে পি কিউ থাকবে। তাহলে এখানে যদি আমি এবার তোমার সাইন 180 বসাই, তাহলে সাইন 180 মান কত 0, এই জন্য 0 হয়ে গেছে। অর্থাৎ জাস্ট এখানে মানগুলা বসিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে কন্ডিশনটা আসলে কেমন হয়। ওকে, তো এর পরবর্তীতে আমরা যে এখানে স্কেলার ক্ষেত্রে তোমাকে বলছিলাম কয়েকটা এক্সাম্পল, ঘনত্ব, উষ্ণতা, বিভব আর ভেক্টর ক্ষেত্রের মধ্যে বলছিলাম। যদি এই যে সোজাসুজি পারতে যাই তাহলে আমাদের সূত্রগুলো দেওয়া আছে যে লব দিয়ে আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা আমরা লব্ধির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে আমাদের এই যে ইউ মানে হচ্ছে স্রোতের বেগ আর ভি মানে হচ্ছে আমাদের নৌকার বেগ। আর মধ্যবর্তী কোণের ক্ষেত্রে দেখো থিটা ইকুয়াল টু বলা হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এই সূত্রটা আমাদের সব থেকে বেশিবার কাজে লাগবে, এটা দিয়েই পরীক্ষায় ম্যাথ আসে। এবার একটা শর্টকাট শেখাবো, মনে রাখবা যে নদী নৌকার ম্যাথ যদি পরীক্ষা আসে তুমি যদি না পারো উত্তর বসাবা 120 ডিগ্রি। কেন ভাইয়া উত্তর 120 ডিগ্রি বসাইতে বললেন, কারণ অ্যানালাইসিস করে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরগুলো হয় 120 ডিগ্রি। ওকে, এবং যেহেতু ক্যালকুলেটার স্যার উত্তর আমাদের বের করতে হয় এবং স্যাররা এই জন্য আমাদের 120 ডিগ্রি উত্তর দিয়ে রাখে। এবং সময়টা দেখো টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এই সূত্রগুলো একটু দেখবা, এখানে ডি হচ্ছে নদীর দুই পারের দূরত্ব, এবং সব থেকে বেশি যেটা কাজে লাগবে যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স। আমরা যখন ম্যাথ করবো তখন শর্টকাট অ্যাপ্লাই করবো, এটাকে আমরা বলবো মাইনাস থাকবে উপরে, এখানে বলবো আমরা ছোট মানটাকে উপরে বসাবো আর নিচে আমরা বড় মানটাকে বসাবো। তার মানে উপরে বসাবো ছোট মানটাকে এবং নিচে বসাবো আমরা বড় মানটাকে বসাবো। বোঝা যাচ্ছে যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে ছোট মানটাকে বসাবো এবং নিচে হচ্ছে আমরা বড় যে মানটা থাকবে সেই মানটাকে আমরা বসাবো। ওকে,
আচ্ছা, এখন ব্যাপারটা দেখো দাঁড়াচ্ছে যে তাহলে এখানে কি বসাবো, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে ছোট মান এবং হচ্ছে নিচে বড় মানটাকে আমরা বসাবো। তো আমরা তাহলে চলো পরবর্তী আলোচনায় চলে যাই। দেখো একটু করে আমাদের পরবর্তীতে আমরা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের যে ক্যালকুলাস এই যে টপিকটা রয়েছে, আমরা এই টপিকটা নিয়ে এবার একটু পড়াশোনা করার চেষ্টা করব। আমার কথা আসলে রেকর্ড হচ্ছে কিনা আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছি, মাইক্রোফোনে লাইট জ্বলতেছে না। এখন কথা কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, আমি তাহলে একটু চেক করে নেই যে আমার কথা আসলে রেকর্ড হচ্ছে কিনা, না হলে আবার একটা ঝামেলা হয়ে যাবে। পরে দেখবো যে ক্লাস শুট করছি কিন্তু কথা রেকর্ড হয় নাই, এটা আবার একটা সমস্যা হয়ে যেতেও পারে। তো আসো তাহলে আমরা শুরু করি, আশা করি ঠিকঠাক আছে, আল্লাহ ভরসা আমরা ক্লাস রেকর্ড করি। পরবর্তী যদি শুট করে দেখি যে রেকর্ড হয়নি তাহলে আবার কষ্ট করে শুট করতে হবে, এই আর কি। ওকে। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস, চলো আমরা এই টপিকটা ভাইয়া একটু সুন্দর মতো পড়ার চেষ্টা করি। তার আগে আমি তোমাদের দুইটা এমসিকিউ স্পেশাল জিনিস পড়াই দিই, দুইটা এমসিকিউ স্পেশাল জিনিস পড়াই দেই। দেখি কোথায় জায়গা আছে। এই যে এখানে একটা সাইড ফাঁকা আছে, এখানে একটু তোমাকে দুইটা জিনিস পড়াই দেই। একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, ঠিক আছে? একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। ওই আমরা পড়বো তো ক্যালকুলাস না, ওটা যাওয়ার আগে দুইটা তোমাকে এমসিকিউ শেখাই দিই, এটা অনেকবার পরীক্ষা আসে। একটা হচ্ছে তোমার স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্রের এক্সাম্পল শেখাবো। আর একটা হচ্ছে তোমাকে ভেক্টর ক্ষেত্রের এক্সাম্পল শেখাবো। একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্রের এক্সাম্পলের মধ্যে মনে রাখবা কয়েকটা শব্দ মনে রাখবা, যে ঘনত্ব, ঘনত্ব। স্কেলার ক্ষেত্রের এক্সাম্পলে মনে রাখবা ঘনত্ব, উষ্ণতা, ঘনত্ব, উষ্ণতা এবং হচ্ছে বিভব। এই তিনটা হচ্ছে স্কেলার ক্ষেত্রের এক্সাম্পল। এবং ভেক্টর ক্ষেত্রের এক্সাম্পলে মনে রাখবা বেগ, তড়িৎ প্রাবল্য, বেগ, তড়িৎ প্রাবল্য এবং হচ্ছে মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য। এই কয়েকটা মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য ভাইয়া, ঠিক আছে? আমরা যদি এমসিকিউ আসবে মেডিকেলে, তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো মতো দেখবা। তো এরপরে চলো আমরা আমাদের যে পদার্থবিজ্ঞানের যে ক্যালকুলাসটা টপিকটা ছিল, আমরা সেই টপিকটা পড়া শুরু করি। তো এইখানে আমাদের তিনটা জিনিস নিয়ে বেসিক্যালি পড়তে হবে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কাল। এই তিনটা টপিক পড়তে হবে। আমরা চলো একটু করে হেডিংটা দিয়ে নেই। আমরা এখানে পড়বো হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এখানে আমরা পড়বো হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এবং পড়বো হচ্ছে কার্ল নিয়ে পড়বো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল। এই তিনটা টপিক নিয়ে আমরা এখানে পড়বো। তো আমরা হচ্ছে মাঝখানে একটু করে পার্টিশন দিয়ে নিই যাতে আমাদের বুঝতে বা আলোচনা করতে সুবিধা হয়। তো গ্রেডিয়েন্ট থেকে প্রথমতই তুমি পড়বা সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট, এটা একটা শব্দ মনে রাখবা আপগ্রেড। গ্রেডিয়েন্ট থেকে একটা শব্দ কি মনে রাখবা? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপগ্রেড। দেখো একটা শব্দ মনে রাখবা এখান থেকে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে একটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে আপ গ্রেড, আপগ্রেড, ঠিক আছে? আপগ্রেড কাকে আপডেট করে? এটা আপডেট করে হচ্ছে এই যে স্কেলার যে ক্ষেত্রটা আছে, এই স্কেলার ক্ষেত্রকে এ ভেক্টরে নিয়ে যায়, স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে কনভার্ট করে, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবা। আর এই ডাইভারজেন্স, দেখো এখানে একটা জিনিস বলি, এই গ্রেডিয়েন্ট মনে রাখবা এটা হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। এটা কি রাশি? এটা রাশিটা হচ্ছে ভেক্টর। কেন ভেক্টর? ওই যে স্কেলার থেকে কোথায় আপডেট করে নিয়ে গেলো, ভেক্টরে নিয়ে গেলো, তাহলে অবশ্যই এর রাশিটা কি হবে? এর রাশিটা হবে অবশ্যই ভেক্টর রাশি হবে, অবশ্যই এটা ভেক্টর রাশি হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে গ্রেডিয়েন্ট কেমনে বের করে, এটা তোমরা সবাই জানো, এখান থেকে তোমাদের ম্যাথ আসবে না, জাস্ট সূত্রটা একটু দেখে রাখবা, ঠিক আছে? আর ডাইভারজেন্স থেকে তুমি মনে রাখবা যে ডতে ডাইভারজেন্স এবং ডতে মনে রাখবা ডট। তাহলে ডতে দুটো শব্দ, ডতে হচ্ছে ডাইভারজেন্স, আবার ডট হচ্ছে ডট গুণন। তাহলে রাশিটা কি হবে? রাশিটা যদি ডট, ডট মানে কি স্কেলার, তার মানে ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। আর কাল একটু আগে পড়ছিলাম, ওই যে কাল কি, একদম চ্যাপ্টার শুরুতে পড়ছিলাম, কাল হচ্ছে, কাল মানে কি এখানে ক্রস গুণন হয়। তার মানে এখানে বেসিক্যালি কি, কাল হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। কালের ক্ষেত্রে তোমার রাশিটা হবে, কালের ক্ষেত্রে রাশিটা হবে, এটা হচ্ছে ভেক্টর রাশি। কালের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ওকে। আচ্ছা, এখন এখানে মনে রাখা লাগবে যে ডাইভারজেন্স থেকে মনে রাখা লাগবে যে কি মনে রাখা লাগবে, যে এখানে যদি মান শূন্য হয়, ডাইভারজেন্সে মনে রাখা লাগবে যদি মান শূন্য হয় তাহলে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়। কি বললাম? এখানে যদি আমাদের মান শূন্য হয়, এখানে যদি মান শূন্য হয়, মান শূন্য হয় তাহলে, মান শূন্য হয় তাহলে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়। আগত ও নির্গত ফ্লাক্স, আগত ও নির্গত ফ্লাক্স
সমান হয়, আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়, ঠিক আছে। তাহলে এই যে আমরা যদি এখানে বলি যে ডাইভারজেন্স যদি শূন্য হয়, ডাইভারজেন্স যদি কি হয় ভাইয়া শূন্য হয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রটাকে আমরা কি বলবো, এই ক্ষেত্রটাকে কিন্তু আমরা বলবো সলিনয়েডাল বলে। তার মানে দেখো ডাইভারজেন্স শূন্য হলে একটু লিখে রাখো, আজকে মাইক্রোফোন অনেক বেশি ডিস্টার্ব করতেছে। তো কাল নিয়ে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবং কালের নতিমাত্রা বা গ্রেডিয়েন্টটা হচ্ছে শূন্য, ঠিক আছে। আর যদি আমাদের এই কালটা শূন্য হয়, কালটা শূন্য হলে, কাল শূন্য হলে তাকে কি বলে, কাল শূন্য হলে তাকে অঘূর্ণনশীল, দেখো এটাকে লিখে রাখো, কাল শূন্য হলে এটাকে অঘূর্ণনশীল, কাল শূন্য হলে এটাকে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল বলে, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, কাল শূন্য হলে এটাকে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল বলে। এতটুকু যদি মনে রাখতে পারো ভাইয়া, এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি সবগুলো জিনিসই পড়াশোনা শেষ। আমরা এখান থেকে কিছু ম্যাথ প্রবলেম দেখবো যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, বা যেগুলো একটু ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো তোমাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব আমি। তো এখন দেখো এখানে যে জিনিসটা তোমাদের বলছে যে এটা কোন সমতলে অবস্থিত, তো আমরা দেখো নর্মালি এই যে যে জিনিসটা জানি, আমাদের ত্রিমাত্রিক যে অক্ষটা আছে, এই ত্রিমাত্রিক অক্ষের মধ্যে আমরা আমরা আচ্ছা একটু ভালো মতো একটু এটা দেখাই তোমাদেরকে, একটু তোমাদেরকে জিনিসটা একটু একটু ভালো মতো তোমাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করি। তো আমাদের ত্রিমাত্রিক যে অক্ষটা আছে, ঠিক আছে, তো এই ত্রিমাত্রিক অক্ষের মধ্যে তোমরা কি জানো বলো তো, ত্রিমাত্রিক অক্ষের মধ্যে তোমরা জানো সেটা হচ্ছে, দেখো এই বরাবর তোমার থাকে হচ্ছে এক্স অক্ষ থাকে, এই বরাবর থাকে হচ্ছে তোমার ওয়াই, এই বরাবর থাকে তোমার হচ্ছে জেড। এবং তোমরা আরেকটা জিনিস জানো যে এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে আই, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর থাকে জে এবং জেড অক্ষ বরাবর থাকে কে। অর্থাৎ আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে জে এবং জেড অক্ষ বরাবর থাকে তোমাদের কে। এতটুকু মনে রাখতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমাদের এখানে বলছে, কি বলছে এখানে, এই যে 2k+3i, তাহলে প্রথমে কে আছে, কে কোন অক্ষ বরাবর, কে হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর, তাহলে তুমি এখানে লিখবা জেড লিখবা। আই আছে, আই কোন অক্ষ বরাবর, আই এক্স অক্ষ বরাবর, এখানে এক্স লিখবা। তাহলে এটা হচ্ছে জেড এক্স সমতল অবস্থিত, এই যে জেড এক্স সমতল অবস্থিত। তার মানে এখানে জাস্ট তোমাকে সিম্পলি তুমি বের করতে পারবা। আবার যদি তোমাকে বলে যে মনে করো যে এরকম বললো যে 2i+3j+5k, এটা কোন সমতলে অবস্থিত, আই আছে, আই মানে কি এক্স, তারপরে জে আছে, জে মানে কি ওয়াই, জে কে আছে, কে মানে কি জেড, তার মানে এটা হচ্ছে তোমার তখন এক্স ওয়াই জেড সমতলে অবস্থিত। আশা করি বুঝতে পারছো। এবার দেখো বলছে এ এত বি এত এবং হচ্ছে এ আর বি এর ডট গুণফল হচ্ছে 4 দেওয়া আছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা সূত্র কি জানি মধ্যবর্তী কোণ বের করার, আমরা জানি যে মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু কস ইনভার্স, সূত্রটাকে লেখো, উপরে কি থাকে এ ডট বি, মানে এ আর বি এর ডট গুণফল বসাইতে হয়, নিচে হচ্ছে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয় এবং হচ্ছে বি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়, কোনো চাপ নাই, চাপ নেওয়ার কিছু নাই। তো উপরে এ ডট বি বসাবো, দেখো আমাদের নর্মালি যেখানে এ ডট বি দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাহলে আমরা গুণ করে বের করতাম। এ ডট বি দেওয়া আছে 4, উপরে 4 বসাই দাও, এর মান এই দেওয়া আছে, এর এর এ না দিয়ে একটা ভেক্টর দেওয়া থাকতো, মান বের করে বসানো লাগতে পারতো, বাট এখানে ডিরেক্ট মানই দিছে, তাহলে কোনো ঝামেলা নাই। এর মান বলছে 2, এখানে 2 বসায় দাও, বি এর মান বলছে 4, এখানে 4 বসায় দাও, কাজ শেষ। এখানে তো কস ইনভার্স আছে, কস ইনভার্স তো তোমার এখানে সামনে থাকবেই, ঠিক আছে, এই যে এরকম ফরম্যাট আছে। এখানে 4 আর 4 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে উপরে থেকে 1 নিচে থেকে 2, তার মানে হচ্ছে এই যে এখানে তোমার এরকম আছে, এই যে কস ইনভার্স তোমার হচ্ছে 1/2, তাহলে কস কত ডিগ্রির মান তোমার হচ্ছে হাফ, আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে অ্যান্সারটা হবে 60 ডিগ্রি।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে চলো আমরা দেখো কি বলছে আমাদের এখানে, যে এই যে বলছে যে আই ক্রস জে ক্রস কে এটা মান বের করতে বলছে। তুমি এটার ক্ষেত্রে যে কাজটা করবা, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটার কাজ আগে করবা। তার আগে আগে লিখে নাও, এখানে তোমার আই, এখানে তোমার জে, এখানে কে। আর আমি সবসময় বলছিলাম যে এটা তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। ওকে, তাহলে তোমার এখানে কি আছে বলছে যে আই ক্রস জে ক্রস কে, ব্র্যাকেটের ভিতরে এটা আছে, আগে ব্র্যাকেটের কাজটা করবো। জে ক্রস কে, তাহলে জে ক্রস কে এইদিকে যাচ্ছে, জে কে, এরপরে কি আই, এখানে এইটার অংশ পরিবর্তনে আই পাচ্ছি, সামনে একটা আই আছে, তার মানে আই ডট আই, এই যে আই ডট আই। আই ডট আই মানে কি, যে আমি তোমাকে শুরুতে দেখাচ্ছিলাম যে আই ক্রস আই জে ক্রস জে এটা সমান সমান শূন্য বলা যায়, তাহলে এই আই ক্রস আই সমান শূন্য হবে, তাহলে এই উত্তরটা হচ্ছে আমাদের এখানে শূন্য। আশা করি বুঝতে পারছো। এইটা দেখো, এটা তোমাকে কি বলছে, এটা তোমাকে বলছে যে জে ক্রস, আবার বলছে যে জে ক্রস কে। এখন আমরা এই যে আগে জে ক্রস কে এর মানটা বের করি, এই যে জে ক্রস কে, তাহলে জে ক্রস কে এরপর এই যে ঘড়ি কাঁটার দিকেই যাচ্ছে জে ক্রস কে, তাহলে পয়েন্টটা আছে আই, তাহলে এতটুকু অংশের পরিবর্তে আমি আই লিখতে পারবো, গুণ চিহ্ন আছে গুণ দাও, সামনে জে আছে জে দাও। এখন যে কাজটা দেখো কি আসতেছে, জে ক্রস আই আসতেছে, এই যে জে ক্রস আই, তার মানে উল্টা দিকে যাওয়া লাগতেছে। উল্টা দিকে যাবো কে হবে এখানে, বাট উল্টা দিকে যাওয়ার কারণে সামনে একটা মাইনাস দিলাম, তাহলে এই যে মাইনাস কে, এই যে মাইনাস কে হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আসো, বলছে যে a ইকুয়াল টু 2i প্লাস 2√3j ভেক্টরটি y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে y বলছে বা যে কোনো কিছু বলতে পারতো, তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সূত্রটা কি, সূত্রটা পারলেই পারবা। তাহলে এখানে দেখো থিটা ইকুয়াল টু, মনে রাখবা থিটা ইকুয়াল টু কস ইনভার্স, ঠিক আছে, কস ইনভার্স। তাহলে এখানে তোমার হচ্ছে যেহেতু y আছে, তাহলে এখানে তোমার এই যে আবার এখানে a আছে, a ভেক্টর, তার মানে উপরে হবে a y, এবং হচ্ছে এর মান দ্বারা ভাগ করবা, এ ওয়াই ডিভাইড বাই এর মান দ্বারা ভাগ করবা। তাহলে এখানে তোমার হচ্ছে কজ ইনভার্স আছে, তুমি কজ ইনভার্স সুন্দর মতো রাখো। এ ওয়াই কোনটা, এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে তোমার এ এক্স, এটা হচ্ছে তোমার এ এক্স, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ ওয়াই। যদি এখানে তোমার এই যে আই সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ এক্স, যে সাথে এ ওয়াই, আর যদি আইটা পরে থাকতো তাহলে সেটা হচ্ছে এ জেড এর মান হইতো। তাহলে এখানে তোমার হচ্ছে এ ওয়াই এর মান কত, এই যেটা হচ্ছে এ ওয়াই এর মান, এ ওয়াই এর মান হচ্ছে 2√3। এর মান কত, এর মান তুমি দেখো এখানে তোমার এর মানটা বের করতে হবে। এর মান তুমি যদি বের করো তাহলে তোমার হচ্ছে রুট ওভার 2 এর উপর স্কোয়ার করলে 2 2 4, আর এখানে তোমার এই যে এরকম আছে 2√3 আছে, এর উপর তুমি স্কোয়ার দাও, তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 2 2 4, আর এখানে তুমি যদি এই যে √3 তারপর যদি স্কোয়ার দাও, এটা কাটাকাটি গেলে 3 থাকে, তাহলে 4 × 3, তাহলে 3 4 এখানে 12 আসতেছে, এখানে তোমার 12 12 আর 4 16, রুট ওভার তোমার চলে আসতেছে 16 চলে আসতেছে এখানে, তাহলে কি আসতেছে রুট ওভার 16 চলে আসতেছে। তাহলে এখন তুমি এখানে একটু ক্যালকুলেশন করো, এটা তুমি আরো কিভাবে ক্যালকুলেশন করতে পারবা। এখানে এই যে √16 মানে কত, এখানে তোমার তো চলে আসছে, এটার মানে চলে আসছে 4 চলে আসতেছে, 4 আসতেছে না, তাহলে এই যে 2 1 কে 2, 2 2 4, তাহলে এখানে তোমার উপরে আসতেছে √3/2, তাহলে কজ ইনভার্স √3/2, তাহলে কজ কত ডিগ্রি মান √3/2, আমরা জানি যে কজ কস 30 ডিগ্রি, 30 না 60, 30 মেবি 30, কস একটু চেক করে নিও, কস 30 ডিগ্রি মান √3/2, তাহলে 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ওকে, আচ্ছা এবার দেখো যে বৃষ্টি ছাতার ম্যাথ, কমন টাইপের ম্যাথ, মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো আসে। তো এই যে বলছে যে 4 মিটার/সেকেন্ড বেগে ছাতা নিয়ে দৌড়ে যাওয়ার সময় 6 মিটার/সেকেন্ড বেগে লম্ব হবে পড়ন্ত বৃষ্টি থেকে রক্ষা পেতে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। কোনো চাপ নিবে না, এই ধরনের ম্যাথ করার জন্য একটা শর্টকাট অ্যাপ্লাই করবে। কি করবো ভাইয়া, এই ধরনের ম্যাথ করার জন্য শর্টকাট অ্যাপ্লাই করবো। শর্টকাটটা লিখে নাও, শর্টকাটটা হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু উপরে বসাবা মানুষের বেগ, উপরে বসাবা কার বেগ, উপরে বসাবা হচ্ছে মানুষের বেগ, আর নিচে বসাবা হচ্ছে বৃষ্টির বেগ, উপরে হচ্ছে মানুষের বেগ আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই তাহলে দেখো যে ট্যান থিটা, মানুষের বেগ কত বলছে, বলছে 4 মিটার/সেকেন্ড বেগে ছাতা নিয়ে দৌড়ে যাওয়ার সময়, তার মানে এই 4 মিটার/সেকেন্ড বেগে ছাতা নিয়ে যাচ্ছে, মানুষই যাচ্ছে, তাহলে মানুষের বেগ হচ্ছে এখানে 4 মিটার/সেকেন্ড, আর বলছে 6 মিটার/সেকেন্ড বেগে লম্বা হয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি 6, তাহলে 4/6, তাহলে এখানে তুমি বের করবা যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/6, এটা ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে 33.6 বা 7 এরকম একটা মান চলে আসবে। এবং এই উত্তরটা একটু ক্যালকুলেটর চেক করবা এবং এটা একটু মুখস্থ করবা, কারণ এই ম্যাথটা সরাসরি ইসাক স্যারের বইয়ে আছে, তো এটা 33.7 আসবে, ঠিক আছে। এই উত্তর মুখস্থ করবা, এই উত্তর মুখস্থ করবা, কারণ এটা সরাসরি পরীক্ষায় চলে আসে। তো যদি 4 আর 6 দিয়ে থাকে তাহলে তোমার অ্যান্সার আসতেছে 33.7। এবং মজার ব্যাপার হচ্ছে তোমাকে যদি পরীক্ষা বলে যে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় 4 মিটার/সেকেন্ড বেগে লম্বা হয় বৃষ্টি, মানে এখানেও 4 এখানেও 4, তার মানে দুইটাই যদি 4 4 হয় তাহলে উত্তর হবে 45 ডিগ্রি। শুধু 4 4 না, মানে যদি মান একই হয় 10 10 উত্তর 45, 50 50 উত্তর 45, 100 100 উত্তর 45, তার মানে যে বেগে যাচ্ছে মানুষটা, যে বেগে যাচ্ছে বৃষ্টিটা যদি সেই বেগেই পড়ে তাহলে উত্তর হয় 45 ডিগ্রি। এই টাইপের চলো একটা ম্যাথ দেখি, কেন এটা ভাইয়া বললাম, এই টাইপের আরেকটা ম্যাথ দেখলে বুঝতে পারবা। যেমন এখানে এটা ডেন্টালে আসছিল, বলছে যে
এক ব্যক্তি 3 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি লম্বালম্বিভাবে 3 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। বৃষ্টি থেকে বাঁচতে হলে ওই ব্যক্তিকে কত গুণে ছাতা ধরতে হবে? তো আমরা যে সূত্র তো জানি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরে বসাবো মানুষের বেগ, নিচে হচ্ছে বৃষ্টির বেগ, তাই না? এই যে একটু আগে তো আমরা এটাই দেখলাম যে ট্যান থিটা ইকুয়াল টু মানুষের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। ওকে, তো এখন এই যে এখানে তোমার হচ্ছে এটা তুমি এভাবেও করতে পারো, তুমি চাইলে এটা সূত্রটা একটু কারেকশন করে নাও। এটা তুমি হচ্ছে এভাবে না লিখে তুমি ওই আগের ফর্মেটই লিখবা, জাস্ট প্রথমে তোমার বোঝার জন্য আমি ভাঙে ভাঙে লিখতেছি, তাহলে একবারই দেখাইতাম। ওই যে এভাবেই লিখবা যে ট্যান থিটা ইকুয়াল টু মানুষের বেগ কত দেখো তো, এই যেখানে বলছে যে 3 মিটার/সেকেন্ড দৌড়াচ্ছে, তাহলে উপরেও 3 নিচেও 3, তাহলে তুমি ক্যালকুলেশন করো কি আসবে। পরবর্তী লাইন যদি ক্যালকুলেশন করো তাহলে থিটা ইকুয়াল টু এইদিকে তোমার ট্যান ইনভার্স চলে যাবে, উপরেও 3 নিচেও 3, তাহলে এই 3 3 কাটাকাটি গেলে 1 চলে আসে। তাহলে ট্যান ইনভার্স 1 মানে ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1। এই জন্যই বলছি যখন তোমার এখানে 3 3 5 5 7 7 যাই থাকুক না কেন, যদি একই হয় তাহলে ম্যাথ করাই লাগবে না, উত্তর তুমি চোখ বন্ধ করে বলে দিবা, উত্তর হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো এটা তোমাদের দেখো যে আরেকটা প্রবলেম বলছে এখানে যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর ঠিক উত্তর দিকে ঘুরলো এবং 5 মিটার গেল, তার স্মরণ কত মিটার? তার মানে দেখো এই যে বলছে সূর্য উদয়ের দিকে 12 মিটার গেছে, তার মানে এই যে এই দিক বরাবর 12 মিটার গেছে, এই ডিরেকশন বরাবর 12 মিটার গেছে, এই ডিরেকশন বরাবর কত মিটার গেছে? 12 মিটার গিয়েছে। এবং দেখো ঠিক উত্তর দিকে ঘুরলো, তার মানে এই যে কি উত্তর, এই যে কোন দিকে? এইদিকে, তার মানে এই দিক বরাবর এরপরে গেছে, এই দিক বরাবর কত মিটার গেছে? 5 মিটার গেছে। তারপর বলছে স্মরণ কতটুকু, তার মানে এই যে এতটুকু জায়গা তার স্মরণ হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি না যে এখানে দেখো এটা অতিভুজ না আমাদের, এটা হচ্ছে লম্ব আর ভূমি। তাহলে আমরা যদি এখানে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করি তাহলে অতিভুজ পাওয়া যাবো রুট ওভার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে 12 12 আসতেছে 144, 5 5 25, রুট ওভার তাহলে কত আসে? এখানে তোমার আসে রুট ওভার 169। তাহলে এখানে 13 13 169, মানে 13 চলে আসতেছে। তুমি এটা দেখেও বলতে পারো ওই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে, দেখো একটা যদি 5 হয় একটা 12 হয়, তাহলে একটা আরেকটা এমনি 13 হবে, এটা দেখে দেখেও বলা যায়। এটা 13, এটা তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, ডাইরেক্ট তুমি বলতে পারো। আশা করি এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখো এরপরে যে ম্যাথটা আমাদেরকে বলছে যে দুইটা ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 ও 6 একক, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এ ও বি এর মান কত হবে? তো এখন এখানে বলছে কি এ আর বি এর মান বের করতে বলছে। তো আমরা নর্মালি যে কাজটা করবো, আমরা কি জানি এখানে যে এখানে আমাদের জাস্ট এ ক্রস বি এর সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি যে এ ক্রস বি ইকুয়াল টু, আমরা বলতে পারবো যে এ বি সাইন থিটা। ওকে, তো এর মান কত বলছে? এর মান বলছে এখানে 5, বি এর মান বলছে 6, আর সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার হচ্ছে 5 গুণন 6, আর সাইন সাইন 60 ডিগ্রি মান কত? 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2। তাহলে ক্যালকুলেশন করো, 2 1 2, এখানে তুমি বলতে পারো 3 2 তোমার 6, তাহলে তোমার হচ্ছে কত আসে এখানে? এই 3 5 আসে 15, 15√3, 15√3 দেখো আছে কিনা, এই যে 15√3, এটাই তোমার হচ্ছে অপশন এখানে। এরপরে বলছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এর কোন মানের জন্য ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তো আমাদের এখানে লম্ব বের করতে বলতেছে, তাহলে আমরা লম্বটা কিভাবে বের করতে পারবো? আমরা জানি লম্ব বের করার সূত্রটা কি, এ ডট বি ইকুয়াল টু 0 হবে। খাই, তো এখানে দেখো যে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। তো এটা আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এর কোন মান, তাহলে আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তো এখন এই যে ডট গুণফল করো, এখানে এ ডট বি করো, এ ডট বি আমরা যদি করি এখানে দেখো, তাহলে আই এর সাথে আই গুণ করবা, জে এর সাথে জে, আর কে এর সাথে কে গুণ করবো। তাহলে আই এর সাথে আই গুণ করো, এখানে এবার তুমি লিখে নিতে পারো, যারা হচ্ছে প্রথমবার একটু লিখে নাও যে 4 2i প্লাস এ জে মাইনাস কে, ঠিক আছে। আর এখানে তোমার চলে আসতেছে 4i - 2j - 2k, ঠিক আছে। এখন তুমি দেখো এখানে কি করবা, আই এর সাথে আই গুণ করবা, তাহলে 4 2 8, ঠিক আছে। আর প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে 2 গুণ করলে এখানে 2a, আর মাইনাসে মাইনাসে এখানে চলে আসছে প্লাস, তাহলে এখানে কে এর সাথে কে গুণ করো, তাহলে 2 1 2 চলে আসতেছে। তাহলে এখানে দেখো তোমার কত আসে, 8 আর 2 10 -2a। যেহেতু আমরা জানি যে এই এই ডট গুণ সমান 0 হবে, তাহলে এটাকে 0 বলতে পারবো। তাহলে আমরা এখানে আলটিমেটলি বলতে পারবো যে 2a = 10, a = বলতে পারবো আমরা 5, তাহলে a = কত চলে আসছে? 5 চলে আসতেছে। তাহলে এভাবে কিন্তু আমরা এই যে কোনটা লম্ব হবে এটা বের করে ফেলতে পারবো। একইভাবে পরীক্ষা লম্ব না দিয়ে সমান্তরাল একটা আসতে পারে। তাহলে সমান্তরাল আসলে কি করবা, ওই যে সূত্রটা a ক্রস b = 0 হবে। তো এইটা করতে গেলে আসলে অনেক বড় একটা প্রসেস হয়ে যাবে। তো আমরা যেটা শর্টকাটে অ্যাপ্লাই করবো, শর্টকাট কিরকম, যে সহগ দ্বয় অনুপাত করব। এখানে দেখো এই যে আই এর সহগ আছে 5, উপরে 5 বসাবা, এখানে আই সহগ আছে 15, এই 15 নিচে বসাবা, এখানে জে এর সহগ আছে 2, উপরে বসাবা, এখানে জে এর সহগ এ, এটাকে নিচে বসাই দিবা, এখানে কে এর সহগ 3, উপরে বসাই দিবা, এখানে কে এর সহগ 9, এটাকে নিচে বসাই দিবা। এখন তুমি চাইলে এই প্রথম দুইটাকে নিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারো, অথবা পরের দুইটাকে নিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারো। তারপর প্রথম দুইটাকে নিয়ে ক্যালকুলেশন করে বের করবো। দেখো তাহলে এখানে বলতে পারি যে 5/,
15 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এ, আর গুণ করো, তাহলে এখানে 5a ইকুয়াল টু 15 দুগুণ আসতেছে 30, তাহলে a ইকুয়াল টু 5 6 30, তাহলে এর মান চলে আসছে 6। তো এভাবে কিন্তু আমরা মানগুলো বের করে ফেলতে পারবো। তো এরপরে দেখো বলছে যে নদীতে স্রোতের বেগ যদি 5 কিলোমিটার হয়, তাহলে এখানে আমাদের দেখো ওই যে একটু আগে আমরা যে ফরম্যাটটা দেখলাম, আমরা কয়েকটা সূত্র দেখছিলাম, ওই সূত্রগুলো দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো এবং আমরা শর্টকাট একটা অ্যাপ্লাই করতে পারবো। এবং বলছে দেখো কি বলছে, আগে পড়ি আগে, যে যদি স্রোতের বেগ 5 কিলোমিটার হয়, তাহলে একটা নৌকা 10 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে চালাতে হবে যদি মাঝি এপার থেকে ওপার, মানে এই নদীর এপার থেকে ওপার সোজাসুজি সে যাইতে চায়। ওই যে আমরা একটা সূত্র দেখছিলাম, একটু আগে সূত্র দেখছিলাম যে আলফা ইকুয়াল টু কস ইনভার্স, এটা শর্টকাট অ্যাপ্লাই করবা, মাইনাস মাইনাস উপরে এই ধরনের ম্যাথ আসলে যদি সোজাসুজি পার হওয়ার কথা বলে, উপরে বসাবা ছোট মান, নিচে বসাবা বড় মান, তাহলেই কাজ শেষ। দেখো এই যে এখানে তুমি জাস্ট বসাবা কজ ইনভার্স, উপরে ছোট মান, মাইনাস তো আছে একটা, ছোট মান কত, এই 5 আর 10-এর মধ্যে ছোট হচ্ছে 5, উপরে বসাও 10, বড় নিচে বসাও, তাহলে 5 1 কে 5, 5 1 কে 5, 5 2 10, তাহলে তোমার চলে আসছে কত, কস ইনভার্স তোমার চলে আসছে 1/2। তার মানে কস কত ডিগ্রির মান, মাইনাস হাফ, তাহলে আমরা জানি কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে আমি যে একটু আগে তোমাদের একটা জিনিস বলছিলাম যে এই নদী নৌকার ম্যাথগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু হয় 120 ডিগ্রি, দেখছো এই প্রশ্নের উত্তর 120 ডিগ্রি। তো আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের যে ভেক্টর যে চ্যাপ্টারটা ছিল, আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। মাঝখানে দু একবার আমাদের মাইক্রোফোনের প্রবলেম হয়েছিল, সাউন্ড প্রবলেম হয়েছে কিনা আমি পরবর্তীতে চেক করব, যদি সমস্যা হয় তাহলে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব। আর আশা করি প্রবলেম হওয়ার কথা না, তোমরা যদি এই যে লেকচার শিটটা আছে এটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, সমস্যা নাই। এটা একটু ভালো মতো পড়ার পরে এরপর তোমাদের কাজ হবে কোশ্চিন ব্যাংক, অর্থাৎ মেডিকেলের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো মতো পড়া এবং প্র্যাকটিস করা, ঠিক আছে। এর পাশাপাশি যত পারো প্রশ্ন যদি সমাধান করতে পারো অনুশীলনের প্রশ্নগুলা, তাহলে এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্ন আসুক না কেন আমি তো তোমাদেরকে সবগুলো জিনিস আলোচনা করে দিয়েছি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।